স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। উপরের দিকে একটা আছে, পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা টেমপ্লেট দিতেছি, এটা দেখেন। তো আমি ডাইভে উঠায় ওটা লিংক দিতেছি। ওটা প্রিমিয়াম টেমপ্লেট। অনলাইনে নাই? ওটা প্রিমিয়াম টেমপ্লেট। আচ্ছা, বেশি ভারী হইলে কিন্তু নিব না, প্রিমিয়াম টেমপ্লেট আবার একটু ভারী হয়, আমাদের একটু লাইট ওয়েট লাগবে আর কি। লাইট ওয়েটের মধ্যে এটা। আচ্ছা, দাও তাই দাও। আমার কাছে এটা ভালোই লাগতেছে। যদি তোমারটা যদি আরো একটু ইয়ে হয় তাহলে ওইটা ইউজ করবো, নাহলে যে এটা সুন্দর আছে, সব সেকশনে মোটামুটি আছে। ও, প্রিমিয়াম ভার্সন, ফ্রি ভার্সন, ফ্রি ভার্সন। এটার মেসেজে ডাইভ লিংকটা দিয়ে দিছি। আচ্ছা, আজকে আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস শেখা হবে, সেটা হচ্ছে যে আমরা যখন টেমপ্লেট কনভার্টিং করতে যাই তখন আমাদের এইচটিএমএল এর লিঙ্ক আপ গুলা করতে হয়। এইটা হ্যাঁ। কমার্স, না ই কমার্স একটু কঠিন হয়ে যাবে নাকি শুরুতে, মানে মেনু টেনু অনেক কিছু আছে তো, আমরা তো সবকিছু কনভার্ট করতে পারবো না এখন। এইটা তো ওইটাই, ওই যে যেটা আমরা ই কমার্স যেটা ইয়ে করলাম ওইটা তো ওইটাই। মাল্টি শপ ওইটাই। হ্যাঁ ওইটাই, এটা শুধু ওইখানে হোম পেজটা ছিল না। ওকে, আমার কাছে মনে হয় যে আমরা এই যে এইটা করতে পারি। হ্যাঁ, দেখো অনেক লাইট ওয়েট একটা সিস্টেম, শুরুতে লাইট ওয়েট দিয়ে ট্রাই করতে হবে, পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লেক্সিটি বাড়াইতে পারি, বাট শুরুতে লাইট ওয়েট। হ্যাঁ, এবং ক্লিন হইতে হবে। যেমন এটা দেখো, এটা কিন্তু ক্লিন আছে, যথেষ্ট ক্লিন। ঠিক আছে, প্রত্যেকটা জি। সেকশন পড়া যাচ্ছে, বোঝা যাচ্ছে, তারপরে হচ্ছে তোমার, এবং আমরা যে ধরনের সেকশন চাই সব ধরনের সেকশনই এখানে অ্যাভেলেবল আছে। প্রাইজিং যেমন এই যে প্রাইজিং আছে এখানে, এটাকে বাড়ানো কমানো যায়। হ্যাঁ, এটাই যে আলির যেটা প্রবলেম, যে বাড়ানো ওইটা। কমানো, এটাও আছে। ঠিক আছে, সুন্দর, চমৎকার। এটা ডাউনলোডও হয়ে গেছে আমার। টিডি, এটার নাম হচ্ছে টিডি। ইডি। এইচটিএমএল, রিয়াক্ট সবই আছে এখানে, ফিগমা ডিজাইন সহ দেওয়া আছে, স্কেচিং সহ। ডিজাইনে যদি আমি এইচটিএমএল এ যাই, পাবলিক সোর্সের ভিতরে তোমার হচ্ছে অ্যাসেটস গুলো আছে, পাবলিকের ভিতরে হচ্ছে ফুল এইচটিএমএলটা আছে। গ্রেট। আমরা এটার জন্য হচ্ছে একটা গিটহাব, নতুন একটা গিটহাব রিপো করে নিব। হ্যাঁ, এটার নাম দিয়ে দিলাম ধরো হচ্ছে টিডি কোড। কথা শোনা যায়? কেউ একজন মিউট অফ করে রাখো, তাহলে আমি বুঝতে পারবো যে কথা শুনতে পারতেছো কি না। জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে। ওকে, গিটহাবের সাথে কানেক্ট করার জন্য ওই যে লাস্ট দিন যেটা দেখছিলাম, আলী একটু প্রবলেমের কথা বলতেছিল যে একটা ডিরেক্টরি ভিতরে আর একটা ডিরেক্টরি অ্যাড হয়ে যায়, সেটা যেন না হয় এর জন্য আমরা যেটা করব, আমি আগে আমার লোকালটাকে অন করে নিই।
রিমাইন্ড মি লেটার, এখান থেকে মেক ওয়ার্ডপ্রেস, এবং এখান থেকে নতুন WP admin। নতুন একটা নিয়ম না হলে একদম নতুন একটা প্লাগইন তৈরি করবো আমরা এখানে, তাই না? জি সো আমি এটাকে VS কোড আগে অন করে নিচ্ছি, নেওয়ার পরে টার্মিনাল ওপেন করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি যাব CD WP কন্টেন্ট, তারপরে CD প্লাগইনস। ওকে, এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, রাইট? জি সো এখানে ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে ধরো টিডি TD কোড, or এবং এখান থেকে আমি যদি দেখি LS দিয়ে টিডি কোড চলে আসছে। সো আমি টিডি কোডের ভিতরে যাই, যাওয়ার পরে আমি এখানে হচ্ছে git init দিয়ে রাখি, এবং এরপরেই আমার কাজ হচ্ছে গিটহাব ডেস্কটপে যাওয়া। গিটহাব ডেস্কটপে গিয়ে আমি হচ্ছে এখান থেকে অ্যাড এক্সিস্টিং রিপোজিটরিতে ক্লিক করব। এরপরে এখানে পাথটাকে চিনে দিই। আমার পাথটা হচ্ছে কোথায় আছে? ইউজারের ভিতরে আছে মূলত। ম্যাকবুক প্রো, ওখান থেকে ম্যাকবুক প্রোতে যান। হ্যাঁ, তো ইউ- ইউজার্স, ইউজার্স, এখান থেকে নেম, লোকাল সাইট, ম্যাক ওয়ার্ডপ্রেস, অ্যাপ, অ্যাপ, পাবলিক, কন্টেন্ট, প্লাগইনস, এই প্লাগইনস তাই ওই- টিডি code। কোড। ঠিক এটা আছে, নিয়ম। জি ওপেন দিলাম। আরেকটা আমরা প্রসেস এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে এইটার এখান থেকে কপি কপি পাথ, পাথ। হ্যাঁ, কপি পাথটাতে আমরা কি পাই যদি একটু দেখি নোটস এর মধ্যে। একদম ফুল ওইটাই। পাথটাই কিন্তু পাইছি। সো আমি চাইলে এই কপি পাথটাকেও কিন্তু এখানে পেস্ট করে দিলেও কাজ হয়ে যাবে। হ্যাঁ, সো অ্যাড রিপো দিলাম, দেওয়ার পরে দেখো এখানে শুরুতেই যেটা বলবে সেটা হচ্ছে পাবলিশ রিপোজিটরি। তার হুম। মানে এটা গিটের ফাইল, কিন্তু এটা এখনো পাবলিশ হয় নাই। হয় না। হ্যাঁ, তো আমি যদি পাবলিশ রিপোতে দেই তখন ও আমার গিটে কি নাম দিব সেটা চাবে। গিটে আমার এই নামই চাবে, এবং এখানে একটা অপশন চাবে কিপ দিস কোড প্রাইভেট। এটা যদি চেক থাকে তাহলে এটা প্রাইভেট, আনচেক হইলে এটা পাবলিক। পাবলিশ। সো আমি আনচেক করে দিলাম যাতে এটা পাবলিক রিপোতে কনভার্ট হয়ে যায়, এবং পাবলিশ রিপোজিটরি দিয়ে দিলাম। রিপোজিটরি অলরেডি পাবলিশড। এখন যদি আমি আমার গিটহাবে যাই এবং এখান থেকে যদি দেখি টিডি কোড, এই যে চলে আসছে, দেখছো রিপোজিটরি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যখন হচ্ছে এখান থেকে কোড পুল পুশ যাই করি না কেন কাজ করবে। ওকে, আমরা একটা প্লাগইনের স্ট্রাকচার নিব, এই জন্য আমরা আগের যে স্ট্রাকচারটা ছিল সেটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো এবং এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব, td core.php, এবং এটার ভিতরে ফাইল ক্রিয়েট করলাম এবং এখানে নাম দিব হচ্ছে td core, দ্যাটস ইট। অথর হচ্ছে mts থাকুক, বাকি সব ঠিক থাকুক, কোনো প্রবলেম নাই। আমার এখান থেকে উইজেট গুলা বাদ যাবে, এগুলা বাদ, একটা স্যাম্পল রেখে দিব শুধুমাত্র যাতে আমি বুঝতে পারি এখানে কি কি করব। ঠিক আছে, এগুলাকে কমেন্ট করে রেখে দিই। জি ভাইয়া। ওকে, এইটুকু বুঝতে কারো প্রবলেম আছে? জি না। ঠিক আছে, এখন আমি যদি যাই আমার এখানে প্লাগইনস এর মধ্যে যদি চেক করি, আমার আগের এগুলা কোনোটাই লাগতেছে না, এগুলো আমি বাদ দিয়ে দিই, একটু ক্লিন রাখি। এখানে রিলোড দিলে আমি এই যে টিডি কোডটা পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের টেমপ্লেটটা ছিল কোথায়? টেমপ্লেটে ডাউনলোডস এর মধ্যে এই যে টিডি ডিজাইন, ডিজাইন না এইচটিএমএল। সো এই এইচটিএমএল টাকে আমি পুরাটাকে কপি করে নেব।
কপি করে নিয়ে আমাদের এই গিটহাবে এসে এখানে আগে পেস্ট করে দিব। তাহলে আমার ফুল এইচটিএমএল টা এখানে আমি পেয়ে গেছি, ঠিক না? জি ভাইয়া। ঠিক আছে। এখন আমি এলিমেন্টরের উইজেট তো চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে স্টাইল নিয়ে। ওকে, কেন স্টাইল? কারণ আমরা এখনো ওই আমাদের যখন এটা অ্যাক্টিভেট করব, আচ্ছা এখানে একটা ফ্যাটাল এরর হচ্ছে। ফ্যাটাল এরর খাবে। ফ্যাটাল এরর পাওয়ার রিজন তো দেখতেছি না। এখানে কোথাও ঝামেলা আছে, যাই হোক। আমাদের এগুলোতে দেখি উইজেট ম্যানেজার। ওকে, আমরা এটা রিকোয়ার পরে করতেছি, সমস্যা নেই, পরে তখন আবার বোঝা যাবে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক না? জি ভাইয়া। আমাদের প্লাগইন অ্যাক্টিভেট হইলেই আমাদের এখানে এই যে অ্যাসেটস গুলো আছে, পাবলিক তারপরে সোর্স, এই সোর্সের ভিতরে সিএসএস, এটার ভিতরে দেখো সিএসএস আছে, ফন্ট আছে, Font তারপরে ইমেজ, তারপরে জেস, Yes. ঠিক না? হ্যাঁ। এই ফাইলগুলো তো আমাদের দরকার, লিংক আপ করানো দরকার। সো এটা লিংক আপ করানো আমরা এখনো শিখি নাই। তো আমরা এটা লিংক আপ করানোর আগে শিখি। আমাদের মেইনলি প্লাগইনের একটা স্ট্রাকচার এরকম হয় যে প্রথমেই টিডি কোর এবং এর ভিতরে হচ্ছে অ্যাসেটস নামে একটা ফোল্ডার থাকে। অ্যাসেটস এর ভিতরে আমরা আমাদের টেমপ্লেটের জন্য যা সিএসএস বা ইমেজেস বা জিএস যেগুলো দরকার সবগুলাকে কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে এই অ্যাসেটস এর ভিতরে ঢুকায় দিই, ঠিক আছে? হ্যাঁ। এইচটিএমএল এর মতো থাকবে। আমার অ্যাসেটস এর ভিতরে গেল, আমার যেগুলা স্টাইল বা হচ্ছে তোমার জেএস রিলেটেড যে কোডগুলা সেগুলো অ্যাসেটস এর ভিতরে গেল, এবং অ্যাসেটস থেকে আমি এগুলাকে লোড করাবো, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, লোড করানোর জন্য আমরা কি করতে পারি? আমরা হুক ইউজ করি। আমরা যেটা বলছিলাম আর কি, যে এখানে হুক ছাড়া আমার আর কোনো কিছু নাই, যে আমি এখান থেকে হুক ছাড়া কোনো কিছুই কাজ করতে পারবো না। ওকে, সো আমার এখানে হুক নিয়ে কাজ করতে হবে। সো এই লোড করানোর জন্য আমাকে হুক খুঁজতে হবে। আমি যদি প্লাগইন ডেভেলপমেন্টে যাই, এখানে এনকিউ স্ক্রিপ্টস এন্ড স্টাইলস নামে হচ্ছে আমাদের একটা সেকশন আছে। অ্যাকশন এন্ড ফিল্টার রিলেটেড যে হুকগুলো ছিল সেগুলো আমরা অলরেডি জানি। জানি। সো এটা ডক্স যেটা ছিল সেটা হোস্টিঙ্গারের ছিল, এবং এনকিউ স্টাইল এন্ড স্ক্রিপ্টস এটা হোস্টিঙ্গারের একটা ডক আমি এখানে অ্যাটাচ করছি। আমরা এখান থেকে দেখি অ্যাকচুয়ালি কিভাবে আমরা এনকিউ করতে পারি। ওকে, এখানে যেটা বলতেছে দ্য WP-NQ স্ক্রিপ্টস অ্যাকশন হুক প্লে এ ক্রুশিয়াল রোল ইন ওয়ার্ডপ্রেস। এটা বুঝতেই পারতেছি, এখানে এনকিউ স্ক্রিপ্ট দিয়েই একটা হুকের নাম দিয়ে দিছে WP-NQ স্ক্রিপ্টস। ওকে, তার মানে আমাদের কোনো একটা অ্যাসেটস লোড করানোর জন্য এই হুকটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ করব স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। ওকে, display crucial role in WordPress development by allowing developers to proper add scripts and styles. তার মানে এটা দিয়ে আমরা স্ক্রিপ্ট এবং স্টাইল দুইটাই অ্যাড করতে পারি টু দেয়ার থিমস অর প্লাগইনস। আমরা থিমেও এটা দিয়ে অ্যাড করি এবং প্লাগইনেও এটা দিয়েই অ্যাড করি, ঠিক আছে? জি ভাইয়া। Utilizing the hook ensure that assets are loaded efficiently and without conflicts, heading to WordPress best practices. ওকে, আমরা একটু নিচে যদি যাই, এটা রিলেটেড কিছু এক্সাম্পল দেখতে পাবো। যেমন এইখানে দেখো, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন। এটা একটা অ্যাকশন হুক, WP-NQ স্ক্রিপ্টস, ঠিক আছে? জি এই ভাইয়া। অ্যাকশন হুকটা নেওয়া হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল অ্যাকশন হুক যেভাবে কল করে, ফার্স্ট প্যারামিটারে হুকের নাম, সেকেন্ড প্যারামিটারে কিসের নাম? সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমরা কোনটার সাথে করব এটা? ফাংশনের নাম। ফাংশন। এই নামে একটা ফাংশন তৈরি করতে হবে, ঠিক আছে? সো এই ফাংশনের ভিতরে আমরা হচ্ছে WP রেজিস্টার স্টাইলস নামে একটা ফাংশন ইউজ করব।
প্রথমত একটা হুকের নাম দিয়ে আমি যে ফাংশনটা বানাইলাম সেই ফাংশনের ভিতরে আবার একটা ফাংশন আমাকে লিখতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এটাকে আমি জাস্ট কপি করব, কপি করে এটা কিভাবে কাজ করতেছে একটু এক্সপ্লেইন করতেছি কোডের ভিতরে, এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না। দেখো, খালি কি আছো সবুজ? জি ভাই। ওকে, বুঝতেছো কিনা একটু বইলো, হ্যাঁ? আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এর আগে দেখো যখন একটা হুক শিখলাম তখন একটা হুকের নাম দিছি এবং সেকেন্ড প্যারামিটারে কি দিছিলাম? ফাংশন নেম। ফাংশনের নাম। আচ্ছা, এরর খাওয়ার কারণ বুঝতে পারছি, আমাদের এই একই নামে দুইটা ফাংশন হয়ে গেছিল এই জন্য, ঠিক আছে? রেজিস্টার ট্রেডিং ফর উইজার্ডস। ওকে, দেখো সেম প্যাটার্ন, এখানেও সেম প্যাটার্ন। আমি যদি এই কোডটুকু বাদ দেই, প্রথমেই হচ্ছে তোমার অ্যাড অ্যাকশন, অ্যাকশনের নাম, অ্যাকশন হুকের নাম এবং সেকেন্ড প্যারামিটারে ফাংশনের নাম, ঠিক আছে? জি জি ভাইয়া। Okay. শুধুমাত্র হুকের নামটা চেঞ্জ, হুকের নামটা আগে যেটা ছিল এলিমেন্টার উইজার্ড রেজিস্টার, এখন হুকের নাম WPNQ স্ক্রিপ্টস। WPNQ স্ক্রিপ্টস এই হুক দিয়ে আমরা হচ্ছে আমাদের অ্যাসেটস গুলাকে কি করাই? লোড করাবো। লোড করাবো। এই ফাংশনের ভিতরে আমাদেরকে ফাংশন কল করতে হয়। কি ফাংশন কল করতে হয়? প্রথমে WP রেজিস্টার স্টাইল, WP রেজিস্টার স্টাইল দিয়ে আমরা ওই স্টাইলটাকে রেজিস্টার করি এবং WP এনকিউ স্টাইল দিয়ে আমরা হচ্ছে ওই স্টাইলটাকে এনকিউ করি। দুইটা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ? রেজিস্টার দিলেই ওই স্টাইলটা রেজিস্টার হবে ঠিকই, কিন্তু এনকিউ হবে না, তার মানে ওইটা লোড হবে না, কিন্তু রেজিস্টার হয়ে থাকবে। যখনই আবার এটার নেম ধরে আমি হচ্ছে এটাকে এনকিউ স্টাইলের মধ্যে দিয়ে দিব, তখনই সেটা এনকিউ হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা ফাংশন আছে যেটা দিয়ে দুইটা কাজই একসাথে করা যায়। কি যেন বলতেছিলা, বলো। না ভাইয়া, কেউ তো কোনো কিছু বলতেছিলাম না। আচ্ছা, আমরা চাইলে WP রেজিস্টার স্টাইলস, এটা না, আমরা মূলত হচ্ছে ডিরেক্টরিটাই করতে পারি এখানে। এইটা হচ্ছে আমাদের জন্য একটা বেস্ট অ্যাপ্রোচ হবে। একটার ভিতরেই আমরা এনকিউ করে দিব, ঠিক আছে? WP এনকিউ স্টাইলস এইটা দিলে প্রথমেই হচ্ছে এইটা একবারে তোমার ফাইলটা এনকিউ করে দিবে, মানে লোড করাই দিবে আর কি। মেইনলি ফাইলটা লোড করাই দিবে। আমরা ফাইল লোড করানোর জন্য এর আগে যেটা করতাম, তোমার হচ্ছে ওই যে রিকোয়ার বা এনকিউ স্টাইল, রিকোয়ার ওয়ান্স বা এনকিউ এগুলো ইউজ করতাম, তাই না? হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স আর হচ্ছে রিকোয়ার, আর একটা আছে হচ্ছে ওটার নাম জানো কি? ইনক্লুড, হ্যাঁ, ইনক্লুড। ইনক্লুড ইনক্লুড অথবা রিকোয়ার ইউজ করতাম। এর পরিবর্তে ওয়ার্ডপ্রেসে এসে আমরা ওয়ার্ডপ্রেসের ফাংশন ইউজ করতেছি উইথ হুকের সাথে, হ্যাঁ? হ্যাঁ এখানে স্ক্রিপ্টের জন্য WPNQ স্ক্রিপ্ট লিখতে হয়। আমি রাইট, এটা পরশুদিন করতে যায় দেখছিলাম। রাইট। স্টাইলের জন্য WPNQ স্টাইল এবং স্টাইল, স্ক্রিপ্টের জন্য WPNQ স্ক্রিপ্টস, হ্যাঁ। ঠিক আছে? ওকে, প্রথমেই দেখো আমরা যেটা করব, WPNQ স্টাইলস ফাংশনটা নিলাম, এরপরে প্রথমে একটা নাম দিতে হবে, ঠিক আছে? সো আমি দিলাম হচ্ছে TD কোর স্টাইলস। এবং এরপরে হচ্ছে আমাদের প্লাগইনের যে ডিরেক্টরিটা, আমাদের ফাইলটা কোথায় আছে? আমাদের প্লাগইন ডিরেক্টরির ভিতরে আছে, তাই না? হ্যাঁ এই জন্য প্রথমে আমাদের প্লাগইন ডিরেক্টরি ইউআরএলটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? আমরা এটা একটা ভেরিয়েবলে নিলাম, অথবা ভেরিয়েবল ছাড়াও নিতে পারি, কোনো প্রবলেম নাই। ভেরিয়েবল ছাড়া নিলে আমরা এটাকে ডিরেক্টলি এখানে বসায় দিতে পারি, এখানে ভেরিয়েবলটা ইউজ করা হয়েছে, একই কথা।
প্লাগইন ডিরেক্টরি ইউআরএল, তার মানে হচ্ছে আমাদের এই যে প্লাগইনের যে মেইন ডিরেক্টরিটা আছে টিডি কোর, সেটার ভিতরে গেল। হ্যাঁ, হ্যাঁ তারপরে হচ্ছে ফাইল। ফাইল মানে কোনটা, আমরা কোন ফাইল থেকে এনকিউ করতেছি? আমাদের টিডি কোর এখান থেকে, তাই না? তার মানে হ্যাঁ, TD এই কোথায়? ফাইলের যে ডিরেক্টরি, একই যে তোমার হচ্ছে সিবলিংস এর যে ডিরেক্টরি গুলো আছে, সেই ডিরেক্টরি গুলা লিঙ্ক আপ করবো, এবং তারপরে কোন ডিরেক্টরির ভিতরে যাবে? তারপরে অ্যাসেটস এর ভিতরে যাবে, অ্যাসেটস এর ভিতরে আবার কোথায় যাবে? সিএসএস, সিএসএস। সিএসএস এর ভিতরে আবার কোথায় যাবে? স্টাইল স্টাইল ডট ডট সিএসএস। সিএসএস। দ্যাটস ইট। এর প্রথম প্যারামিটারে আমরা একটা ইউনিক নাম দিলাম। সেকেন্ড প্যারামিটারে ওই যে ফাইলটা, যে ফাইলটা আমরা এনকিউ করতে চাই, সেটার নাম দিলাম। থার্ড প্যারামিটারে হচ্ছে ডিপেন্ডেন্সি দিতে হয়। ডিপেন্ডেন্সি হচ্ছে একটা অ্যারে। যদি অন্য কোনো স্টাইলস এর সাথে এটা ডিপেন্ডেন্সি থাকে, যে না ওই স্টাইলটা আগে লোড করতে হবে তারপরে আমার এটা লোড করতে হবে, তখন আমরা ওই স্টাইলের নেমটা এখানে দিতে পারি। নেম বলতে কি বোঝায়? নেম বলতে এই যে ওই স্টাইলস এর জন্য এখানে যে নামটা ইউজ করা হয়েছে সেটা। জি ভাইয়া। আপাতত আমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই, আমরা এমটি রাখবো। এবং তারপরের প্যারামিটারে এখানে একটা ভার্সন দিতে হয়। ঠিক আছে, এটা ক্যাশিং এর হ্যাঁ, জন্য জি। মেইনলি ইউজ হয়। এখানে তোমরা হচ্ছে হোভার করলেই দেখতে পারবা কি কি চাই। প্রথমে হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেলে ওই যে ইউনিক আইডিটা, তারপর হচ্ছে সোর্স, সোর্সের মধ্যে কোথায় এটা এক্সিস্ট করে এই ফাইলটা সেটা, তারপরে ডিপেন্ডেন্সি একটা অ্যারে, তারপরে ভার্সন, তারপরে মিডিয়া। মিডিয়া দিয়ে কি বোঝায় সেটা আমরা একটু দেখে নিতে পারি এখান থেকে। মিডিয়া নর্মালি অল দিয়ে রাখি, বাট তারপরে একটু দেখি এখানে মিডিয়া প্যারামিটারটা কি জন্য ইউজ করা হয়। মিডিয়া এখানে অলই দেওয়া আছে ডিফল্ট ভাবে। ওকে, দ্য মিডিয়া ইজ হুইচ দ্য স্টাইলস হ্যাজ বিন ডিফাইন্ড, ডিফল্ট অল এক্সেপ্ট। আচ্ছা, এখানে কি কি টাইপের হচ্ছে তোমার ফাইল এটা থেকে আমরা নিচ্ছি, বা ফাইলের যে সোর্সটা সেটা কি ধরনের? যেমন অ্যাকসেপ্ট মিডিয়া লাইক অল, তারপরে প্রিন্ট অ্যান্ড স্ক্রিন, আর মিডিয়া কোয়েরি লাইক পোর্ট্রেট ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ম্যাক্স উইথ এত। ওকে, এখানে অনেক কিছু প্যারামিটার আছে, বাট যদিও বা হচ্ছে প্রিন্ট এবং স্ক্রিন দিয়ে কি বোঝাইছে বুঝতেছি না। ভাইয়া মিডিয়া এটা কি রেসপন্সিভের ইয়েতে ইউজ করার জন্য নাকি? হ্যাঁ, এটা রেসপন্সিভও মুডেও ইউজ করা যায়, যে যদি কোনো একটা ডিভাইসের পোর্ট্রেট মুডে থাকে তখনই শুধুমাত্র হচ্ছে তোমার এই স্টাইলটা ইনকিউ হবে, ইনকিউ এছাড়া হবে। হবে হ্যাঁ, হবে না। এই টাইপের, যাই হোক আমরা অল দিয়ে রাখতেছি। হ্যাঁ, অল দিলে সব জায়গাতেই পাবে। পাবে। তার মানে আমাদের এই স্টাইলটা লোড করানো হয়েছে। এখন আমরা একটু চেক করে দেখতে পারি। হ্যাঁ, কিভাবে চেক করব? ইনস্পেক্ট করে দেখি। ইনস্পেক্ট করে অথবা ভিউ পেজ সোর্স থেকে আমরা এই যে নামটা আমরা যেটা দিছি, এই নামটাকে ধরে সার্চ দিলে আমরা পাবো, যদি এনকিউ হয়ে থাকে। পাই নাই, তার মানে এনকিউটা হয় নাই। বলে এখনো হয় নাই। আচ্ছা, আমরা এখানে একটু ইকো করে দেখি হ্যালো। আমাদের এখানে হ্যালো আসে না। ভাইয়া প্লাগইনটা অ্যাক্টিভ করে ডিঅ্যাক্টিভ করেন আবার। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভ করে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি, WP-NQ স্টাইল মেবি শুধু ফ্রন্ট এন্ডেই লোড হয়। হ্যাঁ, রাইট, ফ্রন্ট এন্ডেই লোড হয়। ওকে, WP-NQ স্টাইলটা শুধুমাত্র ফ্রন্ট এন্ডে লোড হয়। এবং আহ, আমাদের হচ্ছে আরেকটা ইয়ে আছে অ্যাডমিন এনকিউ স্টাইল, ওইটা দিলে ব্যাক এন্ডে শুধু লোড হবে। ব্যাক এন্ডে লোড হয়। ঠিক আছে, হ্যাঁ, অ্যাডমিন এনকিউ এটা ডেভেলপার, এটা শুধু অ্যাডমিনের জন্য। স্টাইলস না। আচ্ছা, এটা তখন আমাদের হুকের নামটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা যখন এখানে WP-NQ স্ক্রিপ্টস ইউজ করছি তখন এই স্ক্রিপ্ট গুলা ফ্রন্ট এন্ডে লোড হবে। ওকে, আমরা যখন অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস ইউজ করব এই হুকটার রিপ্লেসে, তখন এটা শুধুমাত্র অ্যাডমিনের জন্য লোড হবে। লোড হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, ফাইন।
এখন তাহলে আমাদের দেখো ফ্রন্ট এন্ড ভাঙ্গা গুড়া গুড়া হয়ে গেছে, কারণ আমাদের নতুনটার স্টাইল গুলো পাইছে। ওকে, কিছু করার নাই, ভাঙতেই হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করি, টিডি অ্যাপ্লিকেশন ফর হোম, এবং এটা যদি আমরা পেজটা ভিউ করি এরকম আসতেছে। আমরা এখান থেকে হয়ে গেল এডিট পেজে গিয়া এডিট উইথ এলিমেন্টার করে দেয়। ওকে ফাইন, এডিট এলিমেন্টার দিলাম, আমাদের স্টাইলটা পাইছে। স্টাইল ছাড়া আমাদের ফন্টস আছে, ফন্টস নাই এখানে। জেএস এর মধ্যে একটা জেএস আছে, ইমেজেস গুলা সবসময় লাগবে না, ইমেজেস গুলো আমরা ডাইনামিক্যালি লোড করাবো, তো আমাদের ইমেজেস এখানে লাগবেই না, আমাদের জেএসটা লাগবে, তাই না? জি ভাইয়া। ওকে, ডাব্লিউপি এনকিউ স্টাইল আমরা যেরকম ভাবে এনকিউ করলাম, এখানে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস এর জন্য আমরা এই যে স্ক্রিপ্টটা ইউজ করবো, যেটা একটু আগে মনি বলতেছিল। সো এটারও সিনট্যাক্স সেম, এটারও একদম সেম সিনট্যাক্স, জাস্ট হচ্ছে এখানে কপি পেস্ট করে দিতে পারি আমরা, দিলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। এখানে একটা জায়গাতে একটু ডিফারেন্স আছে। প্রথমেই হচ্ছে আগেরটার মতো এখানে একটা ইউনিক নাম দিতে হবে, টিডি কোর স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট। এবং আগের আমরা পাথটাকে কপি করে নিয়ে এসে আমরা এটাকে এখানে বসায় দিয়া অ্যাসেটস, এবার যাব হচ্ছে জেএস জেএস, তাহলে স্ক্রিপ্ট ডট জেএস। main.min.js, ও মেইন ডট জেএস। অ্যারেতে আমরা হচ্ছে এখানে ডিপেন্ডেন্সি jQuery দিয়ে রাখি। jQueryটা ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট ভাবে ইন্টিগ্রেশন করা থাকে, সো আমরা jQuery এখানে ডিপেন্ডেন্সি অ্যারেতে দিয়ে দিলে ও ডিফল্ট ভাবেই পেয়ে যাবে ওটা। হ্যাঁ, হ্যাঁ। ওকে ফাইন। এখন যদি আমরা আমাদের এখানে যাই, আমাদের ফ্রন্ট এন্ডে যদি যাই এবং আমরা যদি একটু দেখি যে আমাদের চেঞ্জটা পাইলো কিনা, এটা প্রথমে থাকার কথা, বাট এটা এখনো শো করে নাই। আচ্ছা শো করে নাই কেন, আমরা ডিবাগ করে দেখতে পারি, কোনো প্রবলেম নাই। ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, এবং এরপরে হচ্ছে আমরা ফাইলের ডিরেক্টরিটা চিনায় দিলাম, করে jQuery দিলাম, ফুল স্টাইলটাকে এখানে পাইছে, হ্যাঁ স্টাইলটা পাইছে কিন্তু স্ক্রিপ্টটা পাইনি। আচ্ছা, স্ক্রিপ্ট না পাওয়ার কারণ কি? ডিবাগ করেন ভাইয়া এখানে। ডাব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট, প্রথমে একটা নাম, তারপরে পাথ, তারপরে অ্যারে, তারপরে ভার্সন, তারপরে এটা না দিলেও চলতো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে লাস্ট প্যারামিটারটা হচ্ছে আমরা ট্রু দিয়ে দেখি। লাস্ট প্যারামিটার একটা বুলিয়ান আমাদের এটা দিয়েছে, না এখনো পাচ্ছে না।
ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট মনে হচ্ছে কোথাও ভুল করি নাই, তারপরও কেন পাচ্ছে না? এটা তো ঠিকই লোড হয়েছে। ওকে, আমরা চ্যাট জিপিটি কে একটু আস্ক করে দেখি কি বলে। স্ক্রিপ্টস ইজ নট লোডিং। ওকে, আমাদের যে কুয়েরি পুরোটাই হচ্ছে লোয়ার কেজে রাখতে হবে। এই ডিপেন্ডেন্সির কারণে আমাদের প্রবলেমটা হয়েছে। এবার পাইছা। আমরা এখানে ডিপেন্ডেন্সি যেটা দিছিলাম যে কুয়েরি, নরমালি তো আমরা যে কুয়েরি এইভাবেই লিখি তাই না? হ্যাঁ, বাট এটা এই ডিপেন্ডেন্সিতে যখন দিব তখন কিউটা স্মল কেজে দিতে হবে, ঠিক আছে? মানে আপার কেস ওখানে হচ্ছে শো করে না So, এখন আমাদের এটা লোড হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, এই যে আমাদের জেএসটা লোড হয়েছে, তার মানে আমাদের স্টাইল এবং জেএস দুইটাই লোড হয়েছে, ঠিক না? এখন যদি আমরা আমাদের ওই টেমপ্লেটের কোনো একটা এইচটিএমএল কে এখানে নিয়ে এসে বসাই, তাহলে তো পুরো ডিজাইনটা পাওয়া উচিত, তাই না? জি ভাইয়া। এখন আমরা উইজেট ডেভেলপমেন্টে চলে যাব। আমাদের অ্যাসেটস লোড করানো ডান। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগের থেকে আমাদের এই রিকোয়ার এবং রেজিস্টারের একটা এক্সাম্পল কপি করে নিয়ে আসি এখানে। আচ্ছা বলো। ভাইয়া, এখন তো আমরা হচ্ছে উইজেটের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করব নাকি ফাইল ক্রিয়েট করবো শুধু? ফাইল ক্রিয়েট করলেই হবে, এখানে ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন নাই, কারণ আমাদের মানে অনেক বেশি এলিমেন্ট বা হচ্ছে অনেক বেশি কিছু থাকতেছে না, কোনো ভ্যারিয়েন্ট নাই। এটা নর্মালি ফোল্ডার ক্রিয়েট করা হয় যদি প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্ট থাকে, ঠিক আছে? যে ধরো জি। তোমার হেডিং এরই স্টাইল আছে 5টা 6টা 7টা 8টা, তখন তুমি ফোল্ডার ক্রিয়েট করে ওই ফাইলগুলোকে আলাদা আলাদা করে ভিতরে রাখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে উইজেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। উইজেটস, এরপরে হচ্ছে তোমার আমাদের যদি আমরা একটু টেমপ্লেটটা দেখি, আমাদের ইনকিউ এর জিনিসটা আর লাগতেছে না, এটা লাগতেছে না। HTML পাবলিক index.html, ইনডেক্স। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সটা। সো এটা হচ্ছে হিরো সেকশন, ঠিক না? সো আমরা হিরো জি। সেকশনের জন্য আমরা হচ্ছে এখানে উইজেটস এর ভিতরে এখানে হিরো হিরো ডট পিএইচপি দিয়ে দিতে হবে। হুম, পিএইচপি। সো এখানে হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করবো, রাইট? আমরা আগের যে উইজার্ড গুলা বানাইছি এগুলা থেকে কপি করে নিয়ে আসবো, জাস্ট কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে ক্লিন করে ফেলবো সবকিছু, যেগুলো দরকার আছে সেগুলো রেখে বাকিগুলা ক্লিন করে ফেলবো, একদম ক্লিন করে ফেললাম। এখানে তাহলে আমি দিতে পারি হচ্ছে টেডি। টিডি কোর হিরো, ঠিক আছে? এখানে দিব টিডি কোর হিরো। হিরো, সো এখানে দিব হচ্ছে এটাও টেডি কোর হিরো হবে। এখানে টিডি কোর না দিলেও হবে, শুধু হিরো এখানে দিয়ে আমরা দিলে শুধু হবে। হিরো দেই। আপাতত বেসিকের ভিতরে রাখি। আমরা এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে তার ভিতরে হচ্ছে এটা অ্যাড করব। না, আমরা একটা আমাদের নিজস্ব একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম আর কি। সো আমরা ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য এলিমেন্টরের ডকুমেন্টেশনে চাই। গেটিং স্টার্টেড ক্যাটাগরির জন্য এদের কোনো এক্সাম্পল দেওয়া আছে কিনা জানি না এখানে। সার্চ করেন ক্যাটাগরি লিখে। এলিমেন্টর উইজেট ক্যাটাগরি ডেভেলপমেন্ট। ভাইয়া নিচে নিচে আছে।
এই যে কুইজেড ক্যাটাগরি, বাট এখানে তোমার বেসিক মানে এটা নিয়ে এক্সপ্লেইন করছে কিন্তু কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা বলে নাই। এই যে এইটা ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে যদিও বা অনেক কিছু করছে, আমাদের এত কিছু করা লাগবে না, এই জিনিসটাকে কপি করে নিতে পারি। সমস্যা নাই। প্লাগইনটা পাবে হচ্ছে এলিমেন্টর থেকে। So, আমরা এখানে নেম স্পেসটাকে পাওয়ার দিতে হবে। এলিমেন্টর, প্লাগইনস, ইনস্ট্যান্স, এলিমেন্ট ম্যানেজার এবং তার ভিতরে হচ্ছে অ্যাড ক্যাটাগরি। ক্যাটাগরি। তো এখানে ক্যাটাগরি একটা ইউনিক নাম দিতে হবে আমাদের। নামটা হচ্ছে ধরো টিডি কোর, ঠিক আছে? তো হ্যাঁ, এখানেও নাম দেই হচ্ছে টিডি টিডি কোর। দ্যাটস ইট। এখন আমরা যদি একটু এখানে এসে একটা রিলোড দেই, একটা ফ্যাটাল এরর খাবো, তারপরে দেখবো। দেখবো কি খাইছে। এইখানে এইভাবে দেওয়া যাবে না, আমাদের ফাংশনের নামের সাথে এটা মিসম্যাচ হয়ে গেছে। এখন ওয়ার্নিং। আচ্ছা, হেডিং উইজারটা কই থেকে আসলো? ওকে, এটা তো দরকার নেই আপাতত। আমরা ক্যাটাগরিটা রেজিস্টার হয়েছে কিনা দেখি। ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি কোনো এলিমেন্ট না নেওয়া পর্যন্ত এটা শো করার কথা না। ওকে, এটার আন্ডারে যখন আমরা কোনো একটা এলিমেন্ট নিব তখনই আচ্ছা এটা শুধু শো করবে। ভাইয়া, এলিমেন্টের আগে যে স্ল্যাশটা দিছেন, ওই স্ল্যাশটার কারণে কিন্তু আমাদের ইয়েতেও ফন্টিনটা একটা স্ল্যাশ বের হয়েছে ইয়েতে। এই যে এইটা হ্যাঁ, এটার প্রথমে যে স্ল্যাশটা দিছেন, এই স্ল্যাশটা কিন্তু এখানেও পাইছে। না, এটার কারণে না। এই যে উপরে দেখছেন, ওই যে ওয়ার্নিং এর উপরে স্ল্যাশ, ওইটা এই যে দেখছেন। এটা আমাদের আগের প্লাগইন থেকে পাইতেছে, এই যে এইটা থেকে। এইটার সাথে তো এটা কোনো রিলেশন নেই। না, এটার সাথে না। এটা মনে হয় HTML এর কোথাও এক জায়গায় আছে, মানে থিমের মধ্যে কোথাও এক জায়গাতে আছে। থিমটা যদি চেঞ্জ করে দেই, টিমের ভিতরে না ওইটা। আচ্ছা ওটা পরে দেখতেছি, কিন্তু এটার কারণে না। এটা হচ্ছে তোমার নেম স্পেস অ্যাড করা, হ্যাঁ। এটা হচ্ছে কোনো একটা ক্লাসের আগে যদি তুমি স্ল্যাশ দাও, ও হচ্ছে সব ডিরেক্টরি থেকে খুঁজে বার করে নিয়ে এসে ওই ক্লাসটাকে রিট্রাইভ করা ট্রাই করে। সো ও এটাতে প্রবলেম না, প্রবলেম অন্য কোথাও হইতে পারে। আচ্ছা, আমরা একটু রিকোয়ার করে নেই। রিকোয়ারটা হবে হচ্ছে হিরো ডট পিএসপি, ঠিক না? হ্যাঁ, আমাদের হিরো নামে অলরেডি একটা উইজার্ড ক্রিয়েট করা আছে। এখানে আমরা হচ্ছে গেট ক্যাটাগরিজ এর জায়গাতে আমরা এই যে যে নামটা দিলাম একটু আগেই ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য, সেই নামটাকে এখানে বসাই দিব, ঠিক আছে? জি ভাইয়া। দ্যাটস ইট। আমরা যদি এখন একটু চেক করে দেখি ক্যাটাগরি রেজিস্টার হলো কিনা, হিরো দিয়ে আচ্ছা আসে নাই। এটা বেসিকের ভিতরে শো করে। আমাদের হিরোটা কিন্তু বেসিকেও আসে নাই। আচ্ছা, এটা ক্লাস ক্রিয়েট করা হয় নাই, এটা ক্লাস ক্রিয়েট করতে হবে। তো ক্লাস ক্রিয়েট করে ক্লাসের নামটা দিতে হবে না, নাহলে তো আসবেই না, এটাই তো স্বাভাবিক। ওকে, এখন যদি দেখি এখানে হিরো আসছে আর আমাদের হচ্ছে ওই ক্যাটাগরিটা আসছে কিনা। এই যে দেখো ক্যাটাগরি আসছে। ক্যাটাগরি চলে আসছে। আমরা ক্যাটাগরিটা এখন একটু উপরে নিয়ে নিই। ক্যাটাগরির এখানে প্রায়োরিটি এড করা যায়, এই যে ক্যাটাগরি প্রায়োরিটি, ঠিক আছে?
হ্যাঁ আমরা এই হুক অ্যাড ক্যাটাগরি এটাকে দেখে নিই, এটা প্যারামিটার কি কি আছে, তাহলে বুঝতে পারবো। প্রায়োরিটি অ্যাড করে নাই, প্রায়োরিটি হয়তো বা কোনো একটা স্ট্রিং ভ্যালু হইতে পারে। এটা একটা অ্যারে, অ্যারেতে 1 দেওয়া আছে, এটাকে 5 দিয়ে দেখি। তাও শেষে আসছে। আচ্ছা আপাতত থাকুক এখানে। আচ্ছা এটাকে মনে হয় ড্র্যাগ করে উপরে নেওয়া যাবে, হ্যাঁ? না এটা ড্র্যাগ করা যায় না, না? না এখানে ড্র্যাগ করানো যায় না। ওকে আপাতত নিচেই থাকুক, পরে দেখতেছি কিভাবে করে নেওয়া যায়। ওকে তাহলে আমাদের হিরো সেকশনের জন্য এখানে হিরো এর জন্য হিরোটা আসছে, কিন্তু আমাদের দুই জায়গাতেই শো করাইছে, আমাদের দুই জায়গার দরকার নেই, যেহেতু আমরা ক্যাটাগরির ভিতরে শো করাচ্ছি। সো এখান থেকে বাদ দিয়ে দেই, ক্যাটাগরি ভিতরে থাকুক। আর এখানে রেন্ডারের ভিতরে আমাদের হচ্ছে হিরো এর জন্য যে এইচটিএমএল লেআউটটা ছিল সেটাকে নিয়ে এসে বসাইতে হবে, রাইট? বসাতে হবে। সো আমি যদি পাবলিকের ভিতরে যাই, ইনডেক্স ডট এইচটিএমএল, আমা এটার এই অবস্থা কেন? ওটা বিল্ড করা হয়। ওকে মেইন নামে হচ্ছে আমাদের একটা জিনিস আছে এখানে, সাইট কন্টেন্ট, এবং তার ভিতরে সেকশনটা, আমরা সেকশন সেকশনটা এখানে নিয়ে এসে বসাই দিলাম। সবাই বুঝতেছি কি? আলী? জি ভাই। ওকে সো আমরা হিরোটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, এই যে দেখো হিরো চলে আসছে। কিন্তু যে স্ল্যাশটা তো ভালো লাগতেছে না। এই স্ল্যাশ যে কই থেকে পাচ্ছে, আচ্ছা দাঁড়া প্লাগইন গুলো ডিঅ্যাক্টিভেট করে দেখি। ভাই ওই যে এলিমেন্টর যে স্ল্যাশটা প্রথমে দিলেন, আমার মনে হয় ওই স্ল্যাশটা দেওয়ার কারণে স্ল্যাশটা চলে আসলো। এই যে এবার চলে গেছে, ওইটার কারণে না, এই যে আলীর এই যে প্লাগইনটা অ্যাক্টিভ করছি তারপর থেকে এখানে ও, কোথাও আছে। ওকে আলী খুঁজে দেখো কই থেকে স্ল্যাশটা অ্যাড করছিলাম। দেখো এখন কিন্তু স্ল্যাশ নাই। আমি Okay? ওইটা ফুল প্লাগইন অ্যাক্টিভ করলে ওখানে তো আসে না। আচ্ছা আমাদের এখানে তোমার যেটা এটা হয়েছে যে এটা একটা কন্টেইনারের ভিতরে পাইছে, ঠিক না? হ্যাঁ কন্টেইনারের ভিতরে প্রথম কথা হচ্ছে কন্টেইনারের ভিতরে পাবে না। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের এখানে যে প্যারেন্ট ক্লাস যেগুলো ছিল সেগুলাকেও আমাদের পাওয়াইতে হবে, তা নাহলে ফুললি স্টাইলটা পাবে না। যেমন সাইট কন্টেন্ট, তারপরে বডি র্যাপার, হ্যাঁ, হ্যাঁ তারপরে এগুলো হ্যাজ অ্যানিমেশন, এই জিনিসগুলো তো পাওয়াইতে হবে, ঠিক না? হ্যাঁ So, এই জিনিসগুলো নর্মালি তোমার থিম থেকে ম্যানেজ করে, হ্যাঁ। জি থিম যেহেতু আমাদের কন্ট্রোলে নাই, সো আমরা এগুলাকে বডি ক্লাসের ভিতরে অ্যাড করে দিতে পারি, দুইটা ক্লাসকেই। আচ্ছা আগে আমরা সাইট কন্টেন্টটা অ্যাড করে দেখি কি কাজ হয়। আমাদের যে পেজটা আছে সেটা তো থিম থেকে লোড হচ্ছে, হ্যাঁ জি পেজ ডট পিএসপি থেকে, ঠিক না? হ্যাঁ এখান থেকে লোড হচ্ছে। আমি যদি পেজ ডট পিএসপি সবকিছু বাদ দিয়ে দেই, সব চলে গেছে, তার মানে এইখান থেকে লোড হচ্ছে। জি সো আমরা যেটা করতে পারি এইখানটাকেই, এটার যে হেডার আছে আমাদের লেআউটের মতো করে এটাকে সাজাইতে পারি। আমাদের এই কন্টেন্ট গুলাকে মেইন এই ক্লাসটার ভিতরে ডিফটার ভিতরে র্যাপ করে দিতে পারে। ওকে জি সো আমাদের হেডার এবং ফুটার বাদে বাকি যা কিছু আছে সব এই মেইন এর ভিতরে র্যাপ হয়ে যাবে। আমরা এটা ডিরেক্টলি কি মিনিটেই চেঞ্জ করতেছি কারণ কিছু করার নাই আমাদের। অন্য কোনো ওয়েও নাই।
অন্য কোনো ওয়ে আছে, কিন্তু আপাতত যাব না ওই। বেশি হয়ে দেখলে মাথা বেশি খারাপ হবে। ওকে, এখন এটা আমাদের মেইন কন্টেন্টে র‍্যাপ করা উচিত। জি ভাইয়া, তাহলে খারাপ এই হয়ে যে গেছে। সাইট কন্টেন্ট এটার সাথে র‍্যাপ হয়ে গেছে, ঠিক না? জি। ওকে, আমাদের HTML এ আর কিছু আছে কি? হ্যাঁ, এই যে বডি র‍্যাপ নামে আরেকটা জিনিস আছে, এটাকে আমরা এখানে র‍্যাপ করে দেব। বডি আইটি বাদ আমার দরকার হচ্ছে ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে বডি র‍্যাপ, এবং এটাকে আমরা ইন্ট করে দিলাম। এক সাইডে গেল। এক সাইডে গেছে এবং স্টাইলও আগের থেকে একটু বেটার হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে ফ্লেক্স বক্স না করে এটাকে ফুল উইডথ করে দিব। তো ভাই আমরা ওই টেমপ্লেটের স্টাইলটাই এখানে করতে পারি না? এটা ডিফল্ট টেমপ্লেট না দিয়ে আমরা এলিমেন্টর ফুল উইডথ করে দিব পেজ টেমপ্লেটটাকে। ঠিক, ওখানে পেজের মধ্যে থাকাও তো পারো। এখন দেখো, এখন কিন্তু আমরা ফুল স্টাইল পেয়ে গেছি, ঠিক না? হ্যাঁ, ওকে, এখন সুন্দর লাগতেছে আমাদের সেকশন গুলাকে। এখন আমরা এটাকে চাইলে ডাইনামিক করতে পারি। অ্যাকচুয়ালি কি কি করছি এখানে থিমের ভিতরে, এটা নরমালি হুক দিয়ে করা যায়। হ্যাঁ, হুক দিয়ে হচ্ছে তোমার এই যে হেডার এবং ফুটারের আগে আমরা যে দেখলাম না, গেট হেডার গেট ফুটার যে হুক গুলো আছে, মানে জি। ওই যে হেডার ফুটারের জন্য যে হুক গুলো আছে, ওই হুক গুলা দিয়ে আমরা চাইলে এখানে প্রিভিয়াস এবং নেক্সটে অ্যাড করে দিতে পারতাম। ওকে, তাহলে ওইটা বেটার হয়ে হইতো না? আমরা অবশ্যই এটা বেটার হয়, কিন্তু এখন আমি করতেছি না, এটা পরে করব, সমস্যা নেই। বললামই তো, থিমে তো চেঞ্জ করার অ্যাক্সেস আমার নাই, তো আমাকে যা করতে হবে সব হুক দিয়েই করতে হবে। এইটাই থিম আপডেট করলে তো এটা চলে যাবে। ইয়েস, ম্যাক্সিমাম টাইম কিন্তু থিম আমাদেরই হবে, যে আমরা যদি ক্লায়েন্টের কাজ করি থিমও আমরা তৈরি করে দিব, ঠিক আছে? আমরা হ্যাঁ, কিন্তু থিম তৈরি করা শিখবো। এটা তোমরা প্লাগইন ডেভেলপমেন্টের কোর্স নিচ্ছর জন্য যে থিম সম্পর্কে কিছুই জানবা না এরকম হবে না। থিম ডেভেলপমেন্ট আমরা শিখবো, থিমের যে বেসিক স্ট্রাকচার গুলা কিভাবে রেডি করতে হয়, থিম ডেভেলপমেন্টের জন্য টেমপ্লেট গুলা কিভাবে সাজাইতে হয়, বিশেষ করে টেমপ্লেট হায়ারার্কি কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাদের থিমেও লাগবে। থিম ডেভেলপমেন্ট প্লাগইনেও লাগবে, থিমেও জিনিসগুলা শিখবো। ভাই আমি মূলত হচ্ছে শুধু চাইল্ড থিমটা ক্রিয়েট করা শিখছি ভালোভাবে, যে কোনো থিমের চাইল্ড থিমটা হচ্ছে ই করতে পারি। চাইল্ড থিম করতে পারলে বেটার, কিন্তু চাইল্ড থিমে তোমার মেইন থিম কিভাবে কাজ করতেছে সেটা যদি না জানো, চাইল্ড থিম কিভাবে কাজ করবে এটা একটু মানে পুরো সম্পূর্ণ জ্ঞানটা তুমি পাবা না, নিতে পারো, এটাই। ঠিক আছে? হ্যাঁ, ওকে, থিম থেকে নরমালি কি আসে? আমরা যখন একটা এলিমেন্টার মানে আমরা যখন একটা থিম ফরেস্টের জন্য রেডি করি, থিম থেকে নরমালি আসে হচ্ছে হেডার এবং ফুটার এবং ব্লগ পেজ গুলো, ঠিক হ্যাঁ, আছে? ব্লক স্টাইল এইগুলা। এই জিনিসগুলো আছে থিম থেকে আসে, বাদ বাকি যা কিছু আছে সব প্লাগইন থেকে আসে। জি। ওকে, ওকে ফাইন, আমরা এখন উইজেট ডেভেলপমেন্টের দিকে মুভ করি। দেখো আমাদের এখন এটা কিন্তু একটু সুন্দর লাগতেছে হিরো সেকশনটা। জি। এখন আমাদের কি কি কন্ট্রোলস দরকার? এখন আমাদের বসে বসে কাজ হচ্ছে কন্ট্রোলস বানান, ঠিক না? স্টাইল। যেমন এই কন্টেন্ট চেঞ্জ করব, এই কন্টেন্ট চেঞ্জ করব, বাটনের টেক্সট চেঞ্জ করব, এই বাটনের টেক্সট চেঞ্জ করব, তারপরে এখানে ভিডিওর জন্য ইউআরএল দিতে হবে, ঠিক না? জি হ্যাঁ, আমি এটা একটু ক্লিন করে নেই। ভাইয়া, আমরা ভিতরে মানে ব্যাকএন্ড থেকে ওইটা লেআউট এগুলা চেঞ্জ করে দিলাম। আমরা চাচ্ছি যে এখানে এডিটের এখানেই থাকবে লেআউট একটা সবকিছু চেঞ্জ করে দিবে। ব্যাকএন্ডে চেঞ্জ করা বলতে বুঝি নাই। মানে এইটা তো ভিতর থেকে র‍্যাপ করে দিয়ে মানে ঠিকঠাক করলাম। আমি চাচ্ছি যে আমরা যে যেমন এলিমেন্টের উইডথ টান দিলে মানে সেকশন টান দিলে সাইডে একটা লেআউট নামে একটা অপশন থাকে, ওখান থেকে ওইটাই সব ফুল আমি উইডথ বা বক্স এগুলো আমরা করতে পারি। না, ওইটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে থিম থেকে করা আছে। হ্যাঁ, তোমার ধরো থিমের একটা র্যাপার আছে, হ্যাঁ, থিমের র্যাপারে তুমি একটা কন্টেইনার ক্লাস এড করে রাখছো, তো তুমি যত এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করো এটা কিন্তু আলটিমেটলি থিমের সাথেই লিঙ্ক, থিমের ওই পেজ ডট পিএইচপি থেকেই কিন্তু এটা লোড হচ্ছে, তাই না? জি।
তো থিমে যদি তুমি কন্টেইনারটা দিয়ে রাখো, তোমার কোনো ওয়ে নাই যে তুমি ওইটা এইখান থেকে কোথাও থেকে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এই জন্যই পেজ টেমপ্লেটের বিষয়টা আসছে। পেজ টেমপ্লেটটা আমরা চেঞ্জ করতে হবে, কারণ আমরা ফুল উইথ যদি পাইতে চাই এলিমেন্টটা ফুল উইথ দিয়ে নিতে হবে। তাছাড়া আমাদের ডিফল্ট টেমপ্লেট যেটা, এটা থিমের যে টেমপ্লেটটা আছে সেখান থেকে পাচ্ছে, এবং ওইখানে কন্টেইনার দিয়ে দেওয়া আছে অটোমেটিক্যালি। সো আমি যতই ট্রাই করি না কেন, এখান থেকে আমার অ্যাক্সেস নাই। এখান থেকে আমার কিসের অ্যাক্সেস আছে? এখান থেকে আমার অ্যাক্সেস আছে শুধুমাত্র কন্টেন্ট অংশটুকু। দা কন্টেন্ট আমরা দেই না, দা কন্টেন্ট ওই যে আমরা যখন একটা পোস্টকে লুপ করাইছিলাম, জি গেট দ্য টাইটেল, তারপরে দা কন্টেন্ট ইউজ করছিলাম, মনে আছে কি তোমাদের? জি ভাইয়া। এলিমেন্টর শুধুমাত্র দা কন্টেন্টের উপরেই কাজ করে, এর বাইরে কিচ্ছুতেই কাজ করতে পারে না। ঠিক আছে, জি এলিমেন্টর শুধুমাত্র দা কন্টেন্টের উপরেই এই এলিমেন্ট গুলো বসাবে, এর বাইরে আর কিছু নাই। ধরো তোমার একটা পেজ দেওয়া আছে কিন্তু সেখানে দা কন্টেন্ট দেওয়া নাই, তোমার একটা ওয়ার্নিং দিয়ে বলবে যে দা কন্টেন্ট নাই, ওটাকে অ্যাড করো। যেমন ধরো এই যে এখানে এখানে আমাদের দা কন্টেন্ট যে কোথায় আছে এটা খুঁজে বের করা লাগবে। ধরেই নিচ্ছি এগুলা কোনো একটা ভিতরে আছে, আমি যদি এগুলাকে বাদ দিয়ে দেই তার মানে দা কন্টেন্ট আমার চলে গেল, ঠিক না? জি হ্যাঁ, আচ্ছা, তারপরেও আসতেছে এখানে কারণ এটা হচ্ছে এখন এলিমেন্টের ফুল উইডথ, এটা এলিমেন্টরে নাই এখন, রাইট? এটা এখন আর এই পেজ ডট পিএইচপি থেকে লোড হচ্ছে না, এখন এলিমেন্টের ফুল উইডথ থেকে এলিমেন্টের ফুল উইথ থেকে লোড হচ্ছে, লোড হচ্ছে, এই জন্য। এলিমেন্টারের পেজ টেমপ্লেট থেকে লোড হচ্ছে। ওইখান থেকে যদি আমরা দা কন্টেন্ট উঠে দেই তাহলে কিন্তু আর কাজ করবে না। বুঝাইতে পারছি? হ্যাঁ, টেস্টিং এর জন্য আমি দেখায় দেই, ডিফল্ট টেমপ্লেটে মুভ করলাম, এখন এটা এইখান থেকে লোড হচ্ছে। এই যে দেখো, you sorry. must call the content function in the current template in order to Elementor to work on this page. তার মানে এলিমেন্টর কাজ করতে গেলে অবশ্যই দা কন্টেন্ট ফাংশনটা কল করা থাকতেই হবে। থাকতে হবে। জি ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমরা এখানে মুভ করলাম এগেইন। আমরা যদি একটু এটা ফ্রন্ট এন্ড দেখি, ফ্রন্ট এন্ডে কোড লাগতেছে। এখন আমরা যেটা করব এগুলার কন্ট্রোল গুলা তৈরি করবো, ঠিক না? জি জি কন্ট্রোল তৈরি ভাইয়া। করবো কোথায়? হিরোতে। সো আমরা এগেইন আগের মতোই, মানে এখানে মেইন জিনিসটা হচ্ছে কি, তোমাকে কপি পেস্ট অনেক বেশি করতে হবে এলিমেন্টার উইজার্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কারণ তোমার অলরেডি যদি কোনো একটা কিছু তৈরি করা থাকে, তুমি এগেইন ওই জিনিসটাকে আবার নতুন করে মানে আবার ওই পিস, তারপরে অ্যাড কন্ট্রোল সেকশন, এই সেই বারবার করতে চাবা না। ঠিক আছে, সো এটা তোমাকে আদার্স কোথাও যদি করা থাকে ওই জিনিসগুলোকে কপি করে নিয়ে এসে তোমার ওই নেমিং গুলা, ভ্যারিয়েবল গুলা চেঞ্জ করতে হবে। আবার পুরাটা কপি করতে যাও না একবারে, তাহলে গজামিল লেগে যাবে, কোনোটাই হবে না। তো ছোট 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 পার্ট পার্ট করে কপি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা আমরা হচ্ছে কপি পেস্ট ডেভেলপার। ইয়েস, কপি পেস্ট ডেভেলপার, সিপি ডেভেলপার। ভাইয়া, যারা বড় বড় ডেভেলপার তারা কখনো মনে করেন যে একবারে সব কোডই মানে লেখে না, ওরা কপি পেস্টই করে বেশিরভাগ। কপি পেস্ট ছাড়া আর কিছু আছে? ওদের মনে করেন যে প্রজেক্ট করা থাকে, কোনটা থেকে কি নেওয়া লাগবে ওদের ওইটা জানা আছে, ওখান থেকে আনা খালি ওইটা খালি সাজাই। রাইট, এটা একটা ঠিক কথা বলছো যে বড় ডেভেলপারের কেন সে সিনিয়র ডেভেলপার, কারণ তার কপি করার রিসোর্স বেশি। জি ঠিক আছে, কেন তুমি জুনিয়র ডেভেলপার, কারণ তোমার কপি করার রিসোর্স কম। জি ভাই। ঠিক আছে, জি ওকে। আমরা দেখি তাহলে, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে স্টার্ট কন্ট্রোল সেকশন, এবং এর ভিতরে হচ্ছে একটা ইউনিক একটা নেম দিয়ে দিলাম, টিডি হিরো সেকশন, এবং এখানে কন্টেন্ট নামে একটা সেকশন আমি রেডি করতেছি। ওকে, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে টেক্সট ডোমেইন ইউজ করি। টেক্সট ডোমেইনটা হচ্ছে যে তোমার, আমরা যখন ট্রান্সলেট করতে যাই না জি এলিমেন্টারে বা ওয়ার্ডপ্রেসে, যখন সাইট আমরা ট্রান্সলেট করি, যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে মুভ করাবো, তখন হচ্ছে আমাদের এই টেক্সট ডোমেইনের দরকার পড়ে। প্রত্যেকটা প্লাগইন এবং থিমের জন্য আলাদা আলাদা টেক্সট ডোমেইন থাকে, এবং ওই টেক্সট ডোমেইন ধরে ওই ট্রান্সলেশনের জন্য যে প্লাগইন গুলো আছে, যেমন WPML বা হচ্ছে তোমার আদার্স যে প্লাগইন গুলো আছে, ওইগুলার ট্রান্সলেশন ধরে ধরে হচ্ছে তোমার স্ট্রিং গুলাকে শো করায়।
যেখানে তুমি ট্রান্সলেশন কোডটা ইউজ করবা সেখানে ওই প্লাগইন গুলা ডিটেক্ট করতে পারবে যে এইখানে ট্রান্সলেশনটা করতে হবে, ঠিক আছে? জি এটার জন্য একটা টেক্সট ডোমেইন দিতে হয়। এই টেক্সট ডোমেইনটা দিতে হয় আমাদের প্লাগইন নেমের ভিতরেই। এখানেই হচ্ছে যদি তুমি যাও, এই যে দেখো আমাকে সাজেস্ট করছে পরেরটাতেই টেক্সট ডোমেইন, এবং টেক্সট ডোমেইনে সাজেস্ট করে দিছে টিডি কোড। তার মানে আমাদের এই যে ফুল অ্যাপ্লিকেশন যেটা আমরা ইয়ে করব, যেখানে যেখানে আমাদের ট্রান্সলেট করতে হবে সেখানে সেখানে কি করতে হবে, এই ট্রান্সলেশনের জন্য টেক্সট ডোমেইনটা ধরা দিতে হবে টিডি কোড, ঠিক আছে? জি আচ্ছা, আমাদের হিরো সেকশনে এটা কোথায় কোথায় কাজে লাগতেছে? প্রথম কাজে লাগতেছে হচ্ছে এই যে এইখানে হিরো যেটা টেক্সট আছে না, এটা দেখো সেকেন্ড প্যারামিটারেই হচ্ছে এলিমেন্টার অ্যাড অন দেওয়া আছে, ঠিক না? হ্যাঁ এটা হচ্ছে একটা টেক্সট ডোমেইন। কিভাবে বুঝলাম? টেক্সট ডোমেইন এনকিউ করার জন্য এই ডাবল আন্ডারস্কোর সব সময় থাকে। যদি ডাবল আন্ডারস্কোর থাকে তাহলেই বুঝে নিবা যে এটার সেকেন্ড প্যারামিটারে আমার টেক্সট ডোমেইন দিতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। যদি যেহেতু এখানে টেক্সট ডোমেন আছে সেহেতু আমাদের এখানে ইউজ করতে হবে না। এই যে দেখো, যদি ডাবল আন্ডারস্কোর থাকে তাহলে সেটা টেক্সট ডোমেইন হিসেবে কাজ করে, ঠিক আছে? এবং সেকেন্ড প্যারামিটারে আমাদের এই টেক্সট ডোমেইনটার নাম বলে দিতে হবে। আর কোথায় আছে? আর যদি যাই, এই যে এইখানে আছে, ঠিক না? হ্যাঁ এখানেও আমার সেকেন্ড প্যারামিটারে টেক্সট ডোমেইন, এখানেও আছে, এখানে সেকেন্ড প্যারামিটারে টেক্সট ডোমেইন, টেক্সট ডোমেন এখানেও আছে, এখানে সেকেন্ড প্যারামিটারে, টেক্সট ডোমেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাই, এটা সেকশন টাইটেলটা, ঠিক না? হিরো সেকশন টাইটেল নেমিং গুলা হচ্ছে আমরা একটু কনভেনশন রাখার ট্রাই করি, এবং বড় নাম হইলেও কোনো প্রবলেম নাই, যাতে ইউনিক না হয়, অন্য কোনো কিছুর সাথে যেন ম্যাচ না করে, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। ওকে, জি এখন আমাদের ডিফল্ট ভ্যালু এখানে যেটা আছে আমরা সেটাই ইউজ করব, ঠিক আছে? জি তাহলে ড্র্যাগ করলেই যাতে আমরা ফুল যে স্ট্রাকচারটা সেটা পেয়ে যাই। জি ওকে, টাইটেলটা গেল, এখন আমাদের ডেসক্রিপশনটা লাগবে, ঠিক না? জি তো আমরা এটাকে ডুপ্লিকেট করব, করে আমরা এটাকে টাইটেল না, এটাকে দিলাম হচ্ছে ডেসক্রিপশন, এবং ডেসক্রিপশনের জন্য আমাদের ডিফল্ট ভ্যালুটা চেঞ্জ হয়ে আমাদের ওই ডেসক্রিপশনে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা বসায় দিলাম। জি আমি এটাকে অথবা ওয়ার্ড আমরা রেপ করে নেই। বলো রাকেব। আমরা চাইলে এটা সাবটাইটেল ইউজ করতে পারি। হ্যাঁ, সাবটাইটেল ইউজ করতে পারি, ডেসক্রিপশন ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই, তবে ডেসক্রিপশনই দেই, সমস্যা নেই। সাবটাইটেল গুলো নরমালি ছোট হয়, হ্যাঁ, ডেসক্রিপশন গুলো একটু বড় হয়। এক লাইন দুই লাইনের টেক্সট থাকলে এগুলো ডেসক্রিপশন। সাবটাইটেল গুলো ধরো ছোট করে আছে, হেডিংটা অনেক বড়, সাবটাইটেলটা তোমার দুইটা একটু ওয়ার্ড ছোট তিনটা ওয়ার্ড একটু ছোট, ওই রকম হয়। আর এটা টেক্সট এরিয়া না দিয়ে আমরা এটাকে উইসিউইক দিতে পারি। উইসুইক। সবুজ, বুঝতে পারতেছি? জি ভাই। ঠিক আছে, ওকে। এখন আমাদের হচ্ছে বাটনের টেক্সট দিতে হবে, ঠিক না? জি এখানে হচ্ছে জি দুইটা ভাইয়া। বাটন আছে, সো আমরা এখানে বাটনের নামগুলা কিভাবে রাখতেছি সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। এটা বেটার যে তোমরা স্টেপ বাই স্টেপ কমেন্ট করে রাখবা, যেমন কন্টেন্ট ট্যাব স্টার্ট হিয়ার এবং কন্টেন্ট ট্যাব এন্ড, ঠিক আছে? জি ভাই তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে দিলা হচ্ছে টাইটেল কন্ট্রোল, তারপরে এখানে টাইটেল দিলা হচ্ছে ডেসক্রিপশন কন্ট্রোল, তারপরে এখানে দিলা হচ্ছে তোমার বাটন 1 কন্ট্রোল, জি এটা ঠিক পুরো আছে? বেশি বাটন 1 যেহেতু দুইটা বাটন আছে, সো তার মানে বাটন 2 দুইটা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দিলাম হচ্ছে হিরো সেকশন বাটন 1 টেক্সট, বাটন 1 টেক্সটে তাহলে আমার কি যাবে, বাটন 1 টেক্সট, এটা না বাটন টেক্সট দিতে পারি এখানে, এখানে আর 1 এর দরকার নাই, বাটন টেক্সট, টেক্সট ডোমেইন আমার পাইছে, এটা হচ্ছে টাইপটা টেক্সট রাখতে পারি, কোনো প্রবলেম নাই। ডিফল্ট ভ্যালুটা হবে প্রাইসিং এন্ড প্ল্যানস, প্রাইসিং এন্ড প্ল্যানস। এআই আচ্ছা অনেক ভাই, ইন্টেলিজেন্ট। ভাই টেক্সটের সাথে আমরা ওটার মধ্যে তো লিংকটাও একবারে ইয়ে করতে পারি না? হ্যাঁ, বাটনের লিংকও দিয়ে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এটার জন্য আমরা আলাদা সেকশন নিয়ে নিতে পারি, ঠিক না? জি এটাই বেটার হয় আমাদের, আমরা বাটনের জন্য আলাদা সেকশনই নেই, ঠিক আছে? জি জি ভাইয়া। এই সেকশনটাকে কপি করে নিয়ে নেবো,
কারো এখান থেকে নয়েজ আসতেছে, যে এখান থেকে নয়েজ আসে সে মিউট করে দিব। বাটন 1 স্টার্ট, তাহলে এখানে হবে বাটন 1 এন্ড, ঠিক আছে। জি এইখানে দিব হচ্ছে বাটন 1, এটা যে ট্যাব কন্টেন্টের ভিতরে অ্যাড হবে ভাই এবং ওইটা ঠিক হচ্ছে করেন, বাটন বাটন ওঠে নাই। টেক্সট, এখানে হচ্ছে তোমার চিনি বাটন 1 সেকশন, আর এখানে হচ্ছে বাটন 1 টেক্সট, আর এখানে হচ্ছে আমরা কি দিব তাহলে বাটন 1 এর ইউআরএল, ঠিক না? জি, হ্যাঁ, ইউআরএল বলে এখানে ইউজ করবো আমরা। যে বাটন 1 এর লেভেল ওঠে নাই। উঠছে ওই যে উপরে ভাইয়া, উপরে উপরে। উপরে বাটন 1, ওকে। লেভেলের মধ্যে বাটন টেক্সট, এবং এটা টেক্সট এরিয়া না রেখে এটাকে আমরা টেক্সট রাখতে পারি, জি এবং এটা হচ্ছে কি হবে প্রাইসিং এন্ড প্ল্যানস। ইউআরএল এর জন্য আমরা ইউআরএল কন্ট্রোলটাকে কপি করে নিয়ে আসতে পারি, ঠিক না? আমরা এর আগে ইউজ করছিলাম। কি বলে? এটা না, রিপিটার কন্ট্রোলে মেবি ইউজ করছে, হ্যাঁ যেটা। সো এই জিনিসগুলোকে কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে হিরোতে এখানে আমাদের ইউআরএল এ ইউজ করবে। বসায় দিই, এইখানে যাবো, আর নেমটা দিতে হবে না, নেমটা আগেই দিয়ে দিছি, ঠিক আছে, জি ফাইন। এখন টেক্সট ডোমেইন গুলো চেঞ্জ করে দিতে হবে অবশ্যই, জি TD4 ঠিক আছে। তার মানে বাটন 1 এর জন্য হইলো, এবং আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনের জন্য হইলো, ঠিক না? আমরা একটু দেখি কি আসলো। এই যে আমাদের কন্টেন্টের মধ্যে টাইটেল আসছে এবং কন্টেন্ট আসছে, এবং আমরা যদি বাটন 1 এ যাই, বাটন 1 এর টেক্সট এর জন্য অপশন আসছে, ইউআরএল এর জন্য অপশন আসছে, কোল। অপশন এখন আমাদের বাটন 2 এর জন্য দরকার, ঠিক না? জি জি তো বাটন 1 টাকেই আমরা কপি করে নেই, কপি করে নিয়ে আমরা এটাকে জাস্ট হচ্ছে বাটন 2 বানায় দিই, জি বাটন টু 2, এবং এইখানে হচ্ছে বাটন টু 2, আর ওই এখানে যে হবে বাটন 2, বাটনের টেক্সটটা চেঞ্জ করে দেন। চেঞ্জটা হবে হচ্ছে লার্ন মোড, রাইট? ডিফল্ট জি। টেক্সট লার্ন মোড। তোমরা দেখে বুঝেই ফেলছো কি করা লাগবে। গ্রেট, ওকে, আমাদের বাটন 2 রেডি, রাইট? জি এখন আমাদের রাইট সাইডের যে পার্টটা আছে সেটা একটু রেডি করতে হবে। আমরা একটু দেখে নিব, অ্যাকচুয়ালি রাইট সাইডে এখানে ইমেজ সহ মেবি আছে, জি So, ইমেজ একটা ইমেজ আছে এবং হচ্ছে একটা ভিডিওর ইউআরএল দরকার, ঠিক না? জি ক্লিক করলে উপরে আমাদের পপ আপের ভিতরে ভিডিও আসবে, ঠিক না? হ্যাঁ, জি সো ওইখানে আমরা ওইখানে মূলত হচ্ছে এই যে আপনাদের যে একটা ভিডিও বাটন আছে না, ওইটা ইউজ করছে। এসেনশিয়ালি যে ভিডিও বাটন আছে ওইরকম টাইপ ইউজ করছে এখানে। রাইট, সো আমরা ভিডিও বাটনের জন্য আমরা হচ্ছে এখানে ভিডিও সেকশন স্টার্ট, এবং এখানে দেই হচ্ছে ইন ভিডিও সেকশন ইন, এবং এখানে হচ্ছে তোমার বাটন না, এখানে হবে হচ্ছে ভিডিও সেকশন, এবং এইখানে হচ্ছে আমরা দিব ভিডিও, এবং এইখানে হচ্ছে দিতে হবে। ভিডিও সেকশন থাম্বনেল, ঠিক না? আচ্ছা, আমরা হচ্ছে মিডিয়া কন্ট্রোল তো দেখি নাই, তাই না? জি আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট চেঞ্জেস বলতে শুধু এইটাই যে কন্ট্রোল ম্যানেজার থেকে আমরা মিডিয়া দিব এবং ডিফল্ট একটা প্লেস হোল্ডার ইমেজ যেটা এলিমেন্টটা ডিফল্ট ভাবেই দেয় সেটা ইউজ করব, দ্যাটস ইট, ওকে ঠিক আছে। জি জি ওকে, থাম্বনেল গেল, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ইউআরএল কন্ট্রোল লাগবে, রাইট? জি
তো আমরা ইউআরএল কন্ট্রোল আগে থেকে একটা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে ইউআরএল কন্ট্রোলটা বসায় দিই, এবং এখানে হচ্ছে আমাদের যাবে ভিডিও থাম্বনেইল না, ভিডিও ইউআরএল, এবং এখানে আমরা বলে দিব এটা হচ্ছে ভিডিও ভিডিও ইউআরএল। ডিফল্ট ভাবে হচ্ছে আমরা একটা ভিডিও ইউআরএল দিতে পারি, এলিমেন্টরে একটা ভিডিও দিয়ে দাও। এসেনশিয়ালের একটা ভিডিও ইউজ করবে। এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, ধরো এই ভিডিওটাই আমরা ইউজ করব, ঠিক আছে। কপি ভিডিও ইউআরএল, আপাতত ভিডিও ইউআরএল দিলাম, এটা কাজ নাও করতে পারে, পরে দেখতেছি এটা কি হবে। ওকে, আমরা যদি এখন একটু রিলোড করি, এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে তাই না? জি ভাইয়া। ভিডিও ভিডিও বানান ভুল করছি দুই জায়গাতে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে একটু রিলোড করে দেখি, কন্টেন্ট, বাটন 1, বাটন 2, ভিডিও, থাম্বনেইল এবং ভিডিও ইউআরএল, চমৎকার ভাবে আমাদের সব কন্ট্রোলগুলো চলে আসছে, ঠিক না? জি আমরা জি। নরমালি একটা সাইটে গেলে যেরকম দেখতে পাই একদম সেম টু সেম লাগতেছে, তাই না? হ্যাঁ ওকে, এখন আমরা এই কন্টেন্ট গুলা ডাইনামিক করব, ঠিক আছে। জি জি ভাইয়া। সো আমরা ডাইনামিক করব কিভাবে, আমরা এগুলা সেভ তো অলরেডি আছেই, আমরা যদি এখন ডাইনামিকের পার্টে যাই, আমরা একটু এখান থেকে আগে থেকে দেখে নেই, আমাদের জাস্ট হচ্ছে সেটিংস থেকে এই ভেরিয়েবল গুলা নিতে হবে, ঠিক না? সো আমরা সেটিংস এ গেলাম, এর জন্য সেটিংস এ সবগুলা ভ্যালুকে নিয়ে নিলাম, এবং স্টেপ বাই স্টেপ সবগুলাকে ভ্যালুর ভিতরে নিয়ে নেই। যেমন টাইটেল, সেটিংস থেকে আমাদের হচ্ছে এই টাইটেলের নামটাকে ধরে টাইটেলটা নিতে হবে, টাইটেল নিলাম, ডেসক্রিপশন নিলাম, বাটন টেক্সট নিলাম, বাটন ইউআরএল নিলাম। দেখো আমাকে কিন্তু সবগুলাই সাজেস্ট করতেছে, ঠিক আছে। জি তো আমি জানি এইভাবেই নিতে হবে সবগুলা। সো এখানে কোথাও বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে কারো? জি না, আমরা কিছু যেগুলো না? উপরে করছি ওগুলাই তো নিলাম এখানে। ওইগুলাই নিচ্ছি, এখানে আর কিচ্ছু করি নাই। এখন আমার ভিতরে সবকিছু ডাইনামিক করতে হবে। যেমন এখানে টাইটেলের জন্য আমাকে এখানে টাইটেলটা বসাই দিতে হবে, ইকো টাইটেল। তারপরে এই কন্টেন্টের জায়গাতে ইকো ডেসক্রিপশন, ইকো ডেসক্রিপশন। তারপরে বাটন টেক্সটের জায়গাতে বাটন এখানে হচ্ছে তোমার বাটন 1 টেক্সট, ঠিক না? জি এই ইউআরএল এর জায়গাতে কি হবে? বাটন 1 ইউআরএল। আচ্ছা, বাটন 1 ইউআরএল এ একটু মিসম্যাচ করছে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টলি তো এই ভ্যালুটা নিলে হবে না, এখান থেকে আমাদের ইউআরএলটাকে নিতে হবে, আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম। জি ওকে, লার্ন মোর এর ক্ষেত্রেও ঠিক সেম, সাইডবারটাকে অফ করে রাখি। এখানে হচ্ছে তোমার কি যাবে, বাটন 2, বাটন 2 বাটন 2 টেক্সট, এবং এইচ রেফে যাবে কি, বাটন 2 ইউআরএল। বাটন 2 ইউআরএল। ইউআরএল। ওকে, এখানে থাম্বনেইলের জায়গাতে আমাদের হচ্ছে এই যে ভিডিও থাম্বনেইলটা আসবে, রাইট? জি ভাইয়া। সেকশন আমরা ডিফল্টলি একটা ইমেজ লোড করতে পারি না আপাতত। হ্যাঁ, অটোমেটিক্যালি লোড হয়ে যাবে, ওই যে এলিমেন্টর থেকে লোড করাইছি। জি ওটা আচ্ছা, ভিডিও ইউআরএল এর জায়গাতে আমরা ভিডিও ইউআরএলটা বসাই দিই, ডলার ভিডিও ইউআরএল, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আমরা এখন একটু এখানে এটা পাবলিশ করে দিলাম, দেখি এখন আমাদের কেমন আসে। এই যে দেখো থাম্বনেইল আসছে। ওকে, সবগুলা ডাটা চলে আসছে। ক্লিক করলে এটা আইফ্রেম লোড হয়েছে, যাই হোক আইফ্রেমে এখানে হচ্ছে এই এসআরসি তে আমাদের ভিডিওর ইউআরএলটা না দিয়ে আমাদের এই ভিডিওর এমবেডেড ইউআরএলটা দিলে বেটার হয়।
আমরা যদি এমবেডিং এ যাই, এই আই ফ্রেমটাকে আমরা এখানে লোড করাই দিব, ঠিক আছে? জি সো এই আই ফ্রেমটাকেই আমাদের ডাইনামিক্যালি পাইতে হবে। এই জন্য আমরা যেটা করব, ভিডিওর মধ্যে ভিডিও ইউআরএল এর জায়গাতে এখানে ইউআরএল ফিল্ড না নেই, ইউআরএল না নিয়ে আমরা এখানে টেক্সট এরিয়া ফিল্ড নিই। ভাইয়া এখানে ভিডিও ইউআরএল দিলে অটোমেটিকলি এমবেডেড কোনো নাই গা, যে গুটেনবার্গে তো আবার হচ্ছে অটো এমবেডেড এটা আছে। এটা আমাদের এমবেড তখন করতে হবে। আচ্ছা, এটাও করতে পারি আমরা, যেমন ধরো হচ্ছে তোমার জাস্ট আমরা ফুল আই ফ্রেমটাকেই নিয়ে নিব, শুধুমাত্র আমাদের ওই আই ফ্রেমের ভিতরের যে কোডটুকু এইটুকু ডাইনামিক করে দিলেই হবে এমবেডেড। হ্যাঁ, এসআরসিটা ডাইনামিক করে দিলেই হবে শুধু। ভিডিও ইউআরএল নিয়ে নিলাম, ঠিক আছে? জি উইথ হাইট গুলা এগুলা না দেই, ফটো যেটা পাবে সেটাই থাকবে। ওকে, ভিডিও ইউআরএল এর জায়গাতে আমরা হচ্ছে এই ইউআরএলটাকে প্লেস করাই দিব শুধুমাত্র। এখন এখানে এই ইউআরএল এর পরিবর্তে অন্য কেউ যদি তার এমবেডেড ইউআরএল দেয়, সেটাই শো করবে। এখানে শুধু ভিডিও ইউআরএল দিলেও শো করবে। আমি জাস্ট ইউআরএলটাকে কপি করব, পাবলিশ করে দিলাম। হ্যাশ আসতেছে এখনো। এইটার জন্য আমরা দেখি এখন এখানে কি আসলে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে ইউআরএলটা পাই নাই। ইউআরএলটা না পাওয়ার কারণটা হচ্ছে ভিডিও ইউআরএল এর জায়গায় আমরা ইউআরএলটা ধরি নাই। জি না, এটা তো ঠিকই থাকার কথা। এটা কি আমরা ইউআরএল কন্ট্রোল নিছিলাম? হ্যাঁ, ইউআরএল কন্ট্রোল নেওয়া হয়েছিল ভিডিও ইউআরএল এ। আচ্ছা, ইউআরএল কন্ট্রোল নিছি। শুধু ইউআরএল দিতে এবার আসছে। ঠিক আছে। জি ওকে, এখন আমরা যদি ভ্যালুগুলো চেঞ্জ করে দেখি, যে ধরো কন্টেন্টের জায়গাতে স্টার্ট আপ না দিয়ে হচ্ছে লার্ন এন্ড লিড প্লে পেয়ার আপডেট। এখানে লোড নিতেছে ভাই, এখানে লোড নিতেছে কি জন্য? কোথায়? এই যে এখানে ব্লিঙ্ক করতেছে যে। হ্যাঁ, এটা লিঙ্ক করবে। এটা একটু লোডে, মানে ইমিডিয়েট যখন তুমি লিখতেছো প্রত্যেকটা ক্লিকেই তো এটা রেন্ডার হচ্ছে, তাই না? হ্যাঁ, বা প্রত্যেকটা টাইপে রেন্ডার হচ্ছে, এই জন্য এটা ব্লিঙ্ক করে। এটা এরকমই বিহেভিয়ার। এরকম হয় এরকম ব্লিঙ্ক অফ করা যাবে না এটা? না, এটা এলিমেন্টের মাঝে মাঝে হয়। এলিমেন্টের ডিফল্ট উইজেট নিলে একই হবে। ওখানে একবারে কপি পেস্ট করলে ওই জন্য বুঝতে পারে না, কারণ এখানে টাইপ করলে ওরকম হবে। টাইপ করলে অনেক কিছু লেখা লাগে, যার কারণে বেশি বোঝা যায়। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা তাহলে একটা থাম্বনেল দিয়ে দিতে পারি। আমাদের থাম্বনেল এখানে যেটা ছিল আমাদের টেমপ্লেটে, সেটাই দিয়ে দিই। আচ্ছা ভাই, বলো। আমি মনে করছি থাম্বনেলের উপরে যে আইকনটা, ওটা এক্সট্রা আইকন, তা না দেখে এটা এটার সাথেই। ওটাই থাকে ওইটা এত কষ্ট করার সময় আছে? ইমেজে। ওইটা ইমেজেরই, আমি মনে করছি এটা এক্সট্রা। ঠিক আছে না? জি ভাইয়া। ফুল সেকশন কিন্তু আমাদের ডাইনামিক। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ওইটা ঠিক করতে হবে। ইয়েস, এখন আমাদের স্টাইলিং এ মুভ করা লাগবে। এই যে অবজেক্ট গুলো আছে, এই অবজেক্ট গুলাও চাইলে আমরা ফিল্ড দিয়ে মিডিয়া আপলোডের অপশন দিয়ে দিতে পারি। নিতে হ্যাঁ, পারি। তবে এসভিজির ক্ষেত্রে নরমালি এটা করা হয় না। এটা শুধুমাত্র কালার চেঞ্জ এবং শো করবে কি করবে না এই টাইপের ডিসিশন নেওয়া হয়। এই কালার সেন্স আমরা দিতে পারি, আর শো করবে কিনা এটা। ওকে, আমাদের কন্টেন্টে আর কিছু চেঞ্জ করার নাই, এখন আমরা স্টাইলে মুভ করি। সো আমরা স্টাইলিং এর জন্য আমরা আগের আমরা প্রসেসে ফিরে যাই।
জাস্ট কপি পেস্ট, আর কোনো কাজ হবে না এখন আর। তোমরা বুঝলে আমার জন্য সহজ হয়ে যায়। বুঝতেছে কি সবাই? জি ভাই, এখন ভাবতেছি সবগুলো এখন একবারে টাস্ক কমপ্লিট করা লাগবে। মানে বা এখন সবগুলা কাজ একবারে করা লাগবে, কাজ তো অনেক জোর হয়ে রয়েছে। যেমন এই যে এই উইজেট গুলা একটা 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 বানান লাগবো। ইয়েস, তোমাদের নেক্সট টাস্ক এটাই। আমি তো এমনি কষ্ট করতেছি না। আমি এই উইজেটটা ডেভেলপ করে দিব, এর নিচে যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট তোমরা ডেভেলপ করে আমাকে মঙ্গলবারে সাবমিট করে দিও। মঙ্গলবার বেশি তাড়াতাড়ি চলে আসে ভাইয়া। ভাইয়া মঙ্গলবার না করে বুধবার করা যায় না? আচ্ছা ঠিক আছে, যাও বুধবারে, অন রিকোয়েস্টে বুধবারে, কিন্তু বুধবার যেন মিস না হয়। ঠিক আছে ভাইয়া। ওকে, এখন আমাদের টাইটেল আমরা চাইলে হুম যেটা করতে পারি, স্টাইলের ভিতরে সেকশন করতে পারি। কন্টেন্টের জন্য একটা সেকশন, বাটন 1 এর জন্য, বাটন 2 এর জন্য, ভিডিওর জন্য আলাদা আলাদা সেকশন করা যায়। অথবা হচ্ছে আমরা চাইলে গ্লোবালি হচ্ছে তোমার স্টাইলস এর ভিতরে একটা সেকশন নিয়ে তার ভিতরে সবগুলাই করতে পারি। ঠিক আছে? তো আমার ভাইয়া কাছে মনে হয় স্ট্যান্ডার্ড হবে হচ্ছে ইয়ের ভিতরে করলে, সেকশন ওয়াইজ করলে। হ্যাঁ, সেকশন ওয়াইজই আমি এটা করতে যাচ্ছি। আমরা সেকশন ওয়াইজই করি। এখানে হচ্ছে তাহলে টিডি, হিরো, স্টাইল, এটা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্টের ভিতরে হচ্ছে টাইটেল আছে, ঠিক না? টাইটেল এবং ডেসক্রিপশন আছে। আমি ডেসক্রিপশন, জাস্ট কালার চেঞ্জ করার অপশন দিব, আর কিছু দিব না, কারণ এগুলো সব রিপিটেডলি হচ্ছে। টেক্সট সেন্স, ফন্ট সেন্স, টাইপোগ্রাফি যেটা। ওকে, টাইপোগ্রাফি দিতে পারি, টাইটেল কালার। ওকে, জি তো এটার স্টাইলটা হচ্ছে, এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে হিরো ইনার। এই সেকশন আমাকে তো এখানে র্যাপারে ক্লাস ধরাই দিতে হবে। হিরো ইনার, তারপরে হচ্ছে ধরো স্প্লিট আইটেম, জাস্ট মানে উপর থেকে কয়েকটা ক্লাস ধরাই দিব আর কি। তার আগে একটা হিরো ক্লাস দিয়ে দিলাম, তার মানে আমি হিরো ধরলাম, তারপরে হিরো ইনার ধরলাম, স্প্লিট আইটেম ধরলাম, এর ভিতরে যদি আমি H1 ধরি তাহলেই আমার একদম ইউনিকনেস হয়ে যাবে। ওকে, এবং এটার কালার পাইলো। টাইপোগ্রাফি এর জন্য কি করব? অ্যাগেইন টাইপোগ্রাফি এইখানে নেওয়া হয়েছিল। টাইপোগ্রাফিটাকে কপি করে নিয়ে আসবো, টাইটেলের পরে টাইপোগ্রাফি দিয়ে দিব, এবং এখানে দিব হচ্ছে টাইপোগ্রাফি। আর সেম সিলেক্টর, এখানে হিরোটা মিস গেছে, সেম সিলেক্টরটাই টাইপোগ্রাফি এর জন্য ধরাই দিব। ঠিক আছে, জি জি ভাইয়া। স্টাইল ফর টাইটেল, এটা এবং এরপরে হচ্ছে স্টাইল স্টাইল ফর ফর ডেসক্রিপশন। ডেসক্রিপশন। সো এক সেম। কন্ট্রোল আমাকে এআই সাজেস্ট করে দিবে, যেহেতু আগে আমি অলরেডি একটা প্যাটার্ন দিয়ে দিছি, ওই অনুযায়ী আমাকে সাজেস্ট করবে। ঠিক আছে, জি দুইটাই সাজেস্ট করে দিবে। দ্যাটস ইট। তোমরা এআই ইউজ করবে না এখানে, কোনো এআই ইউজ আমাদের করবে না শুরুতে। ভাই, আমাদেরও তো হচ্ছে সাজেস্ট করে উইডেপস। আপাতত অফ করে রাখবা, নিজেরা লেখার একটু ট্রাই করো, জি দুই ভাইয়া। একবার লেখো। আমি যেটা সাজেস্ট করতেছি সেটা হচ্ছে দুই একবার লিখে ওইটাকে কপি পেস্ট করো। হ্যাঁ, আচ্ছা ভাই। এআই সাজেস্টেডটা না নিয়ে তুমি কপি পেস্ট করে করে করো, এটা আরো বেশি আন্ডারস্ট্যান্ডিং দিবে। জি ভাইয়া, ওইটা বেশি আমার এই যেটা জেনারেট করে আমার মনে হয় ঝামেলা হয় বেশি। ওকে, সো আমার এখানে ডেসক্রিপশন, কালার এবং ডেসক্রিপশনেরও র্যাপারের সব কিছু ধরা হয়ে গেছে। কোল, টাইটেল, ডেসক্রিপশন, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশন দিতে পারি আমরা। সো
অ্যাগেইন আমরা আরেকটা সেকশন নিব, রাইট? জি। একটা ভাইয়া, একটা করতে যেত কোড, আর আমরা যখন সবগুলো করবো তখন তো অবস্থা খারাপ হবে। কপি পেস্ট করবা। তাহলে বোঝো এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টারে কতগুলা কোড আছে। সেটাই তো। ভাই আমি দেখছি অনেকগুলা কোড আছে, আমি কিছু কিছু কোড বুঝি না, আমি ওগুলো বোঝার ট্রাই করতেছি। ওকে, তোমাদের কোনো কোড বুঝতে অসুবিধা হইলে আমারে বইলো। ওকে, এখন এটা বাটন 1 এর জন্য, ঠিক না? জি। সো এখানে হচ্ছে বাটন 1। আমরা একটা কাজ করি, দুইটা বাটনের স্টাইল এক জায়গাতে রাখি, হ্যাঁ? হুম। বাটন স্টাইল। কিন্তু কন্ট্রোল দুটো আলাদা আলাদা দিতে হবে, কারণ এক নয়তো তো একই কালার সিলেক্ট হবে। কন্ট্রোল তো অবশ্যই আলাদা দিতে হবে। এখানে হচ্ছে তোমার আগের থেকে বাটন 1 এর কালার রেড, বাটন 1 কালার, বাটন 2 কালার। কালার না, এখানে বিজি কালার দিয়ে দাও। ঠিক আছে। জি। ওকে, সিলেক্টর গুলা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া, সিলেক্টর গুলা এখানে সিলেক্টর বুঝতে পারলেই হবে, এই যে কালার টাইপোগ্রাফি বা হচ্ছে এই টাইপের জিনিসগুলোতে সিলেক্টর বুঝতে পারলেই হবে। ওকে, এখন আমরা যদি একটু রিলোড করে দেখি কি অবস্থা হইলো। স্টাইল ট্যাব চলে আসছে আমাদের কন্টেন্টের ভিতরে। টাইটেল কালার, টাইপোগ্রাফি, ডেসক্রিপশন কালার, টাইপোগ্রাফি। টাইটেল কালার যদি চেঞ্জ করি, গ্রেড চেঞ্জ হচ্ছে। যদি টাইটেলের টাইপোগ্রাফি চেঞ্জ করি তাও চেঞ্জ হচ্ছে, কুল। যদি ডেসক্রিপশন কালার চেঞ্জ করি, গ্রেড, ডেসক্রিপশনেরও কালার চেঞ্জ হচ্ছে। ডেসক্রিপশনের টাইপোগ্রাফি যদি চেঞ্জ করি, গ্রেড, এটা চেঞ্জ হচ্ছে। বাটনের স্টাইলে যদি যাই, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। বাটন 1, যেটা বাটন 1 আসছে, বাট ও ও এটাতে একটু মিস্টেক আছে, বাটন 1 হবে না, এটা হচ্ছে বাটন 2 হবে। এবং বাটন 2 এর সিলেক্টর কোনটা? বাটন ডার্ক, এই ক্লাসটাকে ধরায় দিতে হবে আমাদের। সো এই সিলেক্টরটা পুরোটা কপি হবে, কিন্তু বাটন প্রাইমারি এর জায়গাতে বাটন ডার্ক। ঠিক আছে, এটাতে জি। বাটন প্রাইমারি ছিল, এটাতে বাটন ডার্ক। অথবা আমরা নিজেরা এখানে হচ্ছে একটা স্পেসিফিক ক্লাস দিয়ে ওইটাকে ধরাই দিতে পারি। জি। আমি আপাতত এটাকে পাবলিশ করে দিচ্ছি এবং বাটনের স্টাইলটা চেক করি। এটা তো শুধু টেক্সট কালার পাচ্ছি। টেক্সট কালার টেক্সট কালার পাচ্ছে, এখানে কালার দেওয়া আছে, এর জন্য কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার। এখন পাইছে। ঠিক টেক্সট আছে, কালারটাও অ্যাড করে। এগুলো তোমরা করো, আমাদের কাজ কি, আমি যদি সবকিছু করে দেই। আচ্ছা। ওকে, বাটনের ইউআরএল এ সুন্দরভাবে কাজ করতেছে, কালার টালার সবই কাজ করতেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারলেই হবে, রাইট? জি। যখন যেগুলো হচ্ছে ইউনিকনেস বিষয় সেগুলো আমার দেখাই দিলে বেটার, মানে এগুলো রিপিটেড বিষয় আসতেছে। ঠিক জি। আছে, আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে কিন্তু। জি সো ভাইয়া। আমি এই জন্য এগুলাতে খুব বেশি সময় দিব না। তোমরা হচ্ছে এগুলা দ্রুত নেক্সট ক্লাসেই আমরা যেন এটা ইন টানতে পারি। ওকে, আচ্ছা, মেইন সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে কন্টেন্টের ভিতরে রেখে দিই।
কন্টেন্টের শুরুতেই আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালারের একটা কন্ট্রোল নিয়ে নিই। তো এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের গ্রুপ কন্ট্রোল ইউজ করি, ঠিক আছে? এটা কোথায় জি ইউজ করা ভাইয়া, হয়েছে আমাদের? আমাদের এখানে ইউজ করা হয়েছিল, হেডিং করে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছিল। হেডিং এর মধ্যে ছিল, রাইট? হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড। গ্রুপ কন্ট্রোল। সো এইটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, এবং এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা যাবে হচ্ছে আমাদের এই হিরোজ ডট সেকশন, এইটাতে দিয়ে দিতে পারি। হ্যাঁ, সিলেক্টরটা। সো ব্যাকগ্রাউন্ডটা গেল কই? এই যে এখানে র্যাপারের পরে কোথায় ডট হিরো ডট সেকশন, এই সিলেক্টরটাকে ধরবে। দ্যাটস ইট, খুবই সিম্পল। দেখছো? জি। কিন্তু ভাইয়া এটা তো চলে গেল, কি? ওই এই যে যে ডট ডট যে একটা এসবিজি ছিল, এসবিজি গুলা। এসবিজি গুলা ওই ব্যাকগ্রাউন্ডের সাথেই দেওয়া ছিল। দেখি তো এসবিজি কোথায়। ব্যাকগ্রাউন্ডের সাথে হলে তো আমার কিছু করার নাই ভাই, এটা যদি এসবিজি ইউজ না করে, যে এই ডিজাইন করছে সে ভুল করছে। তাহলে ভাইয়া ওইটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড এটা ইমেজ ইউজ করছে মেবি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা একটু দেখি তো কি দিছে। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এর বিফোর এর মধ্যে ইমেজ ইউজ করছে তাহলে। না, এটা মনে হয় এসবিজি আছে, বুঝছো? আচ্ছা, আমরা শুধু এই ব্যাকগ্রাউন্ডটা আপডেট করলেই হচ্ছে, ঠিক না? তো আমরা হ্যাঁ, এই সিলেক্টরটাকে এখানে দিয়ে দিতে পারি, তাহলেই কাজ করবে। হ্যাঁ, ও বিফোর এর জন্যই কাজ করবে। আলটিমেটলি ও কিন্তু সিএসএস রেন্ডার করতেছে, আর কিছু না। তো এখন দেখো, এখন যদি আমি চেঞ্জ করি, এই যে, হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। জি। জি ভাইয়া। দেখো, কি খুব কঠিন? জি ভাইয়া। খুব কঠিন। ওকে, আমরা এসবিজি এর কালারটা চেঞ্জ করতে পারি কিনা সেটা ট্রাই করি। আচ্ছা। এটা কোথায় থেকে আসতেছে একটু খুঁজে যদি বার করি। এ- এগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে দেওয়া, ইমেজের মধ্যে দেওয়া হইলে তাহলে কিছু করার নাই, এটা কালার চেঞ্জ করা যাবে না। এটা ইমেজ, আমরা তাহলে এটা ইমেজ হিসাবে ইউজ করি। এই শেপটাকে আমরা ইমেজের মতো করে দিতে পারি, কিন্তু লাভ হবে না। ওকে তো আবার ওই শেপ বানায় তারপরে আপলোড করা লাগবে। শেপ যদি ব্যাকগ্রাউন্ডের জন্য যদি শেপই বানায়, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজই তো বসায় দিতে পারে, ঠিক না? হ্যাঁ, এটা নর্মালি হচ্ছে কিভাবে করা হয়, এটা পজিশনিং করে হচ্ছে তোমার এসবিজি বসায় দেওয়া হয়। হ্যাঁ, এখানে কন্টেন্টের মধ্যেই এসবিজি থাকে, তখন এটার কালার টালার আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু এটা এখানে দেওয়া আছে, তার মানে এটার কালার আমরা চেঞ্জ করতে পারতেছি না। Okay, কিন্তু আমরা এটার আপলোডের একটা অপশন দিয়ে দিতে পারি কন্টেন্টের মধ্যে, তাইলে বেটার হয়। সো আমরা কন্টেন্টে যাই, গিয়ে ব্যাকগ্রাউন্ড এজ, মিডিয়া কন্ট্রোল যেটা নিছিলাম না এর আগে, হ্যাঁ, সেইটা নিই। মিডিয়া কন্ট্রোল থাম্বনেল ছিল।
এটাকে ব্যাকগ্রাউন্ড শেপ নাম দেই। ঠিক আছে, ডিফল্ট একটা ইমেজ পাবে, সমস্যা নাই। এখন মেইন বিষয়টা হচ্ছে যে এটা আমরা এখানে শো করাবো কিভাবে, এটা হচ্ছে মেইন কনসার্ন। হ্যাঁ, এটা তো বিফোর এবং আফটারে দেওয়া আছে, ঠিক না? জি হ্যাঁ, এই ক্লাসটা পাচ্ছে কই থেকে? আচ্ছা, এই যে এখান থেকে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে পাওয়াইতে হবে, রাইট? জি জি ভাইয়া। আমরা এখানে একটা টেকনিক খাটাবো। টেকনিকটা হচ্ছে আমরা এখানে স্টাইল লিখব এবং এই স্টাইলের মধ্যে এইখানে এসে আমরা এই ইমেজটাকে ডাইনামিক করে দেব। বাদ বাকি সবই ঠিক থাকবে, শুধু স্টাইলটা চেঞ্জ হবে। এবং আমাদের হচ্ছে একটু প্যারেন্ট ক্লাসগুলোকে ধরে নিতে হবে। ঠিক আছে, জি জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড শেপ এবং এটার ভিতর থেকে ইউআরএল, তার মানে ইমেজের ইউআরএলটা পাবে। এখন যদি আমরা এখানে যাই, এই দেখো বিশাল একটা সাইজের ইমেজ চলে আসছে, ঠিক না? জি সো আমরা এইটাকে ডাইনামিক করে নেই, এটাকে ডাউনলোড করি আগে। তাহলে এখানে আমাদের ভাইয়া এসভিজি প্লাস পিএনজি দুইটা ইম্পোর্ট সিস্টেম দিতে হবে। ওটা তো জেপিজি আকারেই দেওয়া আছে, ওটা তো জি, এসভিজি নাই। আচ্ছা, ওটা এসভিজি দেওয়া আছে। এসভিজি দেওয়া থাকলে এসভিজি সাপোর্ট তো এখানে দেওয়া নাই। হ্যাঁ, এটা এসভিজি সাপোর্টেড সিস্টেম দিতে হবে তাহলে। এসভিজি সাপোর্টের জন্য আমরা নরমালি একটা প্লাগইন ইউজ করি। এটা সেভ করছে, ডাউনলোড হয়, দেখা হয়েছে নাকি? এসভিজি আপলোড হচ্ছে না। আপলোড হয়েছে। ইমেজে চলে আসছে, ঠিক না? জি ভাইয়া। Cool. এখন সবকিছুই ডাইনামিক। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা হচ্ছে আদার্স যে টেমপ্লেটের মধ্যে আদার্স যে জিনিসগুলো আছে সবগুলো ডাইনামিক করে তাহলে মঙ্গলবার না বুধবারে সাবমিট করতেছো, তাই তো? জি আচ্ছা, ভাইয়া। আমি একটা তোমাদের রাফ একটা প্ল্যানিং দিয়ে দিই কোনটা কিভাবে হবে। যেমন এইটা নর্মালি আমি যেভাবে করছি সেভাবেই করা লাগবে। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে রিপিটার ইউজ করব, ঠিক আছে? জি ভাইয়া। রিপিটার আইকন। করে আইকন আপলোডের অপশন থাকবে, টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে আইকনের সাইজ ছোট বড় করার জন্য আমরা হচ্ছে ওই স্লাইডার টাইপের কন্ট্রোল ইউজ করতে পারি। তারপরে হচ্ছে তোমার এগুলোর জন্য টাইপোগ্রাফি কালার, ওকে? জি ভাইয়া। তারপরে এটা টাইটেল ডেসক্রিপশন, এটা দুইটা মানে আলাদা আলাদা টাইটেল। আলাদা আলাদা টাইটেল ডেসক্রিপশন উইজেট করবা। এটা হচ্ছে ট্যাব সিস্টেম হবে, হ্যাঁ? সো তার মানে এটা একটা রিপিটার হবে। এটাও একটা রিপিটার করতে হবে। আইকন রিপিটারের ভিতরে এই ইমেজ গুলা বসায় দেওয়া যাবে, এগুলো মানে কিন্তু আমাদের, ইমেজ। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে গ্যালারি টাইপ ক্রিয়েট করলে হইতেছে একটা। রাইট, ওকে। সো এরপরে এগুলাও রিপিটার হবে। এটা ব্লগ পোস্ট।
ব্লগ পোস্ট নিয়ে আমরা যেহেতু কাজ করি নাই, তাহলে এটা রিপিটার দিয়েই করবা। এটা যা করতে হবে, ইমেজ, হেডিং আর হচ্ছে বাটন থাকবে একটা। ইমেজ, হেডিং, সাবটাইটেল, বাটন, এবং এইখানে প্যাডিং ট্যাডিং গুলা যেন চেঞ্জ করা যায়, কালার, টাইপোগ্রাফি, হ্যাঁ, এগুলা যেন জি। করা যায়। তারপরে এই যে এটাও রিপিটার হবে, ঠিক আছে? হুম। ওকে। আর হচ্ছে তোমার এই প্রাইসিংটাও রিপিটার হবে, এবং এই যে আলীর যে প্রবলেমটা ছিল, এটা তোমরা ট্রাই করো। এই অন্ততপক্ষে এইটা করতে না পারলেও এই প্রাইসিংটা করবা, জি ভাইয়া, ঠিক আছে? দরকার হলে আমি এটা করে দিব, কিন্তু প্রাইসিংটা অবশ্যই করতে হবে। এই পর্যন্তই। আর এইটা তোমরা হচ্ছে ট্রাই করো যে কন্টাক্ট ফর্ম থেকে নিয়ে আসার জন্য। আচ্ছা, ঠিক আছে, থাকো তাহলে আজকে, হ্যাঁ? আপনি এটা পুশ পুশ করে দিয়েন। পুশ না করে দিলে কি হবে? পুশ না করে দিলে আমরা দেখতে পারবো না ঠিকঠাক ভাবে। ঠিক আছে, আমি এটা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, জি ভাইয়া, ঠিক আছে, থাকো তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।